হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই নতুন গল্পটিতে। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ করে দিবেন। আর সঙ্গে আছে আমি ইফতি, আর সম্পাদনার দায়িত্বে আছেন জীবন ভাই। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই নতুন গল্পটি। তিন্নির জ্ঞান ফিরতেই চোখ দুটো মিটমিট করে খুলে দেখে সে আরাফের পাশে গাড়িতে বসে আছে। উঠে নড়েচড়ে আরাফকে কিছু বলতে যাবে তখনই টের পেল তার হাত পা রশি দিয়ে বাঁধা। কিছু বলতেও পারছে না। আরাফ তার মুখে একটা ওড়না দিয়ে বেঁধে রেখেছে। মুহূর্তে তিন্নির চোখ দুটি রাগের চোটে লাল হয়ে গেছে। রাগে ঘৃণায় একাকার হয়ে আরাফের দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। আরাফ তিন্নির হাত পা বেঁধে জোর করে তাকে নিয়ে সাথে নিয়ে চলে যাচ্ছে। আরাফ সামনে তাকিয়ে গাড়ি ড্রাইভ করছে আর মাঝে মাঝে তিন্নির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিচ্ছে। আরাফের এই হাসিটা তিন্নির কাছে মোটেও সহ্য হচ্ছে না। আরাফের থেকে চোখ সরিয়ে তিন্নি বাইরে তাকিয়ে আছে। হঠাৎ কিছু একটা ভাবতেই তিনি ছটফট করতে শুরু করলো। তার হাত পায়ে বাঁধা রশিগুলো খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। তাতে আরাফ বলল ছটফট করতে হবে না, আমি চলে এসেছি। আর সরি এভাবে বেঁধে রাখার জন্য, এর থেকে ভালো কোনো উপায় আমার কাছে ছিল না। কথাটা বলে আরাফ তার বাসার সামনে গাড়িটা ব্রেক করে। মোবাইলটা হাতে নিয়ে ছোট বোন আনহাকে কল করে। সাথে সাথে আনহা কল রিসিভ করে বলল, ভাবিকে নিয়ে এসেছ? হ্যাঁ নিয়ে এসেছি। উপরে সব রেডি তো? সব কিছু রেডি, তুমি শুধু ভাবিকে নিয়ে ভেতরে চলে আসো। ওকে। আরাফ গাড়ি থেকে নেমে তিন্নিকে কোলে তুলে নিল। তিন্নি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। একটা সময় ছিল যখন তিন্নি নিজের সবটা উজাড় করে আরাফকে ভালোবেসেছিল। আজ এই মানুষটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ, যাকে চাইলেও সে দ্বিতীয়বার কখনো ভালোবাসতে পারবে না। আরাফ তিন্নিকে কোলে নিয়ে বাসার মেইন ডোরে ঢুকতেই তার বাবা আশরাফুল এহসান তিন্নিকে দেখে বলল, বাবা আরাফ, মেয়েটার সাথে কাজটা তুই ঠিক করিসনি। বাবা, প্রথম আমি একটা কাজ ঠিক করতে যাচ্ছি, আমি জানি তুমি এটা চাও। আশরাফুল এহসান কিছু না বলে ভেতরে চলে গেলেন। তিনি সবসময় চাইতেন তিন্নি এই বাড়ির বউ হয়ে আসুক। ছোটবেলা থেকেই তিনি তিন্নিকে অনেক পছন্দ করতেন, কারণ তিন্নি একমাত্র মেয়ে যে ছোটবেলা থেকে আরাফকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, যার ভালোবাসায় ছিল না কোনো খাদ, কোনো চাহিদা, কোনো কিছু পাওয়ার আশা। ছিল 15 বছরের অপেক্ষা আর এক বুক ভালোবাসা। আরাফ তিন্নিকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নিজের রুমে গিয়ে তিন্নিকে কোলে থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিল। ফ্লোরে হাঁটু গেড়ে বসে বিছানায় দুই হাতের কনুইতে ভর দিয়ে আরাফ তিন্নির দিকে অপলক তাকিয়ে আছে। খয়েরি বেনারসি শাড়ি, টানা টানা কাজল, কালো চোখ, নাকে নলক, গা ভর্তি গহনা, মেহেদিরাঙা হাতে দুহাত মুঠো চুড়ি, মায়াবী মুখটায় বধূ সাজে যেন কোনো অপসরীকে হার মানাবে। আরাফ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার মায়াবতীর দিকে। মেয়েটা কি সত্যি এত সুন্দর, নাকি আরাফের কাছেই এমনটা মনে হচ্ছে? মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অপরূপা মেয়েটা তার সামনে বসে আছে, আর সে বেঘরে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার দিকে। আরাফের এই মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা তিন্নির কাছে মোটেও সহ্য হচ্ছে না। তিনি নিজের মুখটা আরাফের থেকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। এই মুহূর্তে ইচ্ছে করছে আরাফের চোখ দুটো তুলে ফেলতে, কিন্তু তার হাত পা দুটোই বাঁধা, তাই এই মুহূর্তে কিছু করা সম্ভব না। আনা এসে দরজায় নক করতে আরাফ চমকে উঠল। তিন্নির দিকে তাকিয়ে থাকতে থাকতে ভুলে গেছে এখন তাকে কি করতে হবে। আরাফ বসা থেকে উঠে কিছু বলতে যাবে তখন আনা বলল, ভাইয়া হয়েছে, কিছু বলতে হবে না। এখন কি কাজী আঙ্কেলকে আসতে বলবো? আজ আমার বিয়ে, আমার পরনের টি শার্ট দেখেছিস কেমন দেখাচ্ছে? দাঁড়া, একটা নতুন শেরওয়ানি পরে আসি। তারপর কথাটা বলে সাথে সাথে তিন্নি চোখ দুটো বড় বড় করে আরাফের দিকে তাকিয়ে আছে। তিনি এমন তাকানো দেখে আরাফ বলল, কি অবাক হবার মতো কিছু বলিনি, আজ প্রথম তো, আর আমাদের বিয়ের কথা হচ্ছে না? সে 15 বছর আগে থেকে তো তুমি এই দিনের অপেক্ষায় ছিলে। আজ তোমার সব অপেক্ষা আমি শেষ করে দিব। কথাটা বলে আরাফ শেরওয়ানিটা হাতে নিয়ে চেঞ্জ করতে চলে গেল। আনহা এসে তিন্নির পাশে বসতে তিনি ছলছল চোখে তাকিয়ে আছে, হাতে কিছু বলার চেষ্টা করছে। তিন্নির মুখে বাঁধা ওড়নাটা আনহা খুলে দিল। তিন্নি বলল, আনা প্লিজ আমার হাতের বাঁধনটা খুলে দাও, আমাকে যেতে হবে। আজ আমার বিয়ে, বাড়িতে সবাই আমার অপেক্ষায় আছে। ভাবি ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, তার চেয়ে অধিক পরিমাণ আমি নিজের আত্মসম্মানকে ভালোবাসি, সেটা তুমি এবং তোমার ভাইয়া খুব ভালো করে জানো। ভাইয়া নিজের ভুল বুঝতে পেরেছে। ভাবি প্লিজ ভাইয়াকে ক্ষমা করে দাও, সেটা আমার পক্ষে অসম্ভব, আর আমি তোমার ভাবি না। আরাফ বাথরুম থেকে বেরিয়ে শেরওয়ানির হাতাটা ঠিক করতে করতে বলল,
ভাবি না তো কি হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাব। এত তারা কিসের? মিস্টার রাইমান এহসান আরাফ, আপনি যদি দয়া করে আমার হাত পায়ের বাঁধনটা খুলে দেন, আমি বাসায় যেতাম। আপনার বোনের ভাবি হবার তারা না থাকলেও অন্য কারোর ভাবি হবার তারা আমার ঠিকই আছে, কারণ আমার হবু বর ফারহান এখনও আমার অপেক্ষা আছে। আরাফ তিনি দিকে তাকিয়ে তার কথার কোনো তোয়াক্কা না করে আনাকে বলল, আনা, কাজী আঙ্কেলকে নিয়ে আয়, আমি বিয়ের জন্য সম্পূর্ণ তৈরি। কিন্তু আমি তৈরি না, আমি তো ঠিকমতো বর সাজিনি। তুমি তো বেনারসি শাড়িও পরে নতুন বউ সেজে বসে আছো, তোমাকে দেখে কে বলবে তুমি বিয়ের জন্য তৈরি না? বলে আরাফ হো হো করে হেসে দিল। আরাফের হাসি দেখে তিন্নির রাগে গা চলে যাচ্ছে। আনা রুম থেকে বেরিয়ে গেল। আরাফ তিন্নির কাছে গিয়ে তার হাত পায়ের রশি খুলে দিল। তিন্নি মুক্ত হতেই বিছানা ছেড়ে উঠে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আরাফ তার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? কথাটা বলার সাথে সাথে তিন্নি আরাফের দিকে রাগিয়ে চোখে তাকিয়ে বলল, আমার হাত ছাড়েন। ছাড়ার জন্য এই হাত ধরিনি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে পথ চলার জন্য এই হাত ধরেছি। আপনার সাথে পথ চলার স্বপ্ন আমার সেদিন শেষ হয়ে গেছে, যেদিন আমি শর্তে হেরে গেছি। তুমি তো বলেছিলে ভালোবাসা কোনো শর্তে আবদ্ধ হয় না। আমি জানি তুমি আমাকে এখনও ভালোবাসো। মিস্টার রাইমান এহসান আরাফ, আপনি তো ভুলে যাচ্ছেন আমি মালিয়া মন্তিন্নি। নিজের আত্মসম্মানের থেকে বেশি কখনো কাউকে ভালোবাসি না। যদি এমনটা ভেবে থাকেন, এটা একান্ত আপনার ভুল ধারণা। অবশ্য আপনার সাথে আমার পথ চলার স্বপ্নটা সেদিন শেষ হয়নি যখন আমি শর্তে হেরেছিলাম। স্বপ্নটা তখন ভেঙেছিল যখন আপনি আমার আত্মসম্মানে আঘাত করেছিলেন। বললাম তো সরি, আর কতবার বলবো? ভুল তো যে কেউ করতে পারে, তেমন আমারও হয়ে গেছে। আমি সত্য অনুতপ্ত। আমি কি একটা সেকেন্ড চান্স পাওয়ার যোগ্য না? আরাফ অনেক বিনয়ী হয়ে কথাগুলো বলছিল। তখন কাজী সাহেব আর আনা তাদের রুমে চলে আসলো। আরাফ এখনও তিন্নির হাত ধরে আছে। আজ যদি তিন্নি তাকে ছেড়ে চলে যায়, আরাফ কখনোই তাকে আর ফিরে পাবে না। কাজী সাহেব বিয়ের সব কাজ সম্পাদনা করে তিন্নির দিকে রেজিস্ট্রি পেপার এগিয়ে দিল সাইন করার জন্য। তিনি সাইন না করে চুপ করে বসে আছে। আরাফ তিন্নির দিকে একটা কলম এগিয়ে দিয়ে বলল, সাইন করো। করব না। আমি বলছি সাইন করো। বললাম তো করব না। তোমাকে বলছি সাইন করতে। আমি সাইন করব না। কি করবেন আপনি? কাজী সাহেব বললেন, সাইন না করলে বিয়ে হবে কিভাবে? আপনি কি এই বিয়ে নিজের ইচ্ছায় করছেন না? না। কাজী আঙ্কেল, এই মেয়েকে দেখে কি আপনার মনে হচ্ছে এই মেয়েকে আমি জোর করে বিয়ে করাতে চাইছি? আপনি বলেন, কাউকে জোর করে এত সুন্দর করে বউ সাজানো যায়? আমাকে দেখে আপনার মনে হয় না এই মেয়ে আমাকে জোর করে বিয়ে করতে চাইছে? মাথায় পাগড়ি নেই, ভালো একটা শেরওয়ানি পরিনি। আমার তো কপালটাই খারাপ। কোথায় ভেবেছিলাম অনেক বড় অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে করব, পুরো এলাকার মানুষ আমার বিয়েতে ইনভাইট করব আমি, আর তা হলো না। আর এই মেয়ে এত তাড়া দিচ্ছে যে বিয়েটা আজকেই করতে হচ্ছে। কথাটা বলে আরাফ তিন্নির দিকে তাকাইতে দেখে সে আরাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলেই খেয়ে ফেলবে। সময় থাকতে চুপ হয়ে যান। কেন? কিছু বললাম নাকি? এতক্ষণ তো বিয়ের জন্য লাফাচ্ছিলে, এখন এমন করছো কেন? আমি বিয়ের জন্য লাফাচ্ছিলাম নাকি আপনি আমায় বিয়ের আসর থেকে জোর করে তুলে নিয়ে এসেছেন? তোমাকে বিয়ের আসর থেকে কই জোর করে তুলে নিয়ে আসলাম? তুমি পার্লার থেকে বাসায় ফিরছিলে, সেখান থেকে নিয়ে এসেছি। একবার তো বলনি আমার সাথে আসবা না? বলবো কিভাবে? আমাকে বেহুশ করে দিয়েছেন যে। আচ্ছা বাদ দাও, আজ তোমার বিয়ে। বিয়ে যার সাথে হোক তাতে কি, আমাকে বিয়ে করো। আর যাকে করো, তোমার বিয়ে করা দরকার, তুমি বিয়ে করো। রেজিস্ট্রি পেপারে সাইন করে কবুল বললেই হয়ে গেল আমাদের বিয়ে, ব্যাস। আর কি চাই? আপনি কি বুঝতে পারছেন না, যার নাম নিতে আমার রুচিতে বাঁধে, যাকে কল্পনা করতে আমার ঘৃণা হয়, তাকে বিয়ে করে আমি সারা জীবন থাকবো? এটা আমার পক্ষে সম্ভব না। আর ভাবিনি তিনি তাকে এতটা ঘৃণা করে। হয়তো এটা তার প্রাপ্য ছিল। এটা ভেবেই নিজেকে সামলে নিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে বলল, চাইলেই সব কিছু সম্ভব। আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা মানে বুঝেন না? এমন পরিস্থিতি দেখে কাজী সাহেব কিছুটা বিরক্ত নিয়ে বললেন, আপনারা কি সত্যি বিয়ে করবেন নাকি করবেন না? কাজী আঙ্কেল, আপনি আমাকে 5 মিনিট সময় দিন, আমি ওর সাথে একটা আলাদা কথা বলতে চাই। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি। আপনাদের কথা শেষ করে আমাকে মতামত জানান। কাজী সাহেব আর আনহা বাইরে চলে গেল। আরাফ দরজাটা বন্ধ করে সে তিন্নিকে বলল, আরাফ, তুমি কি রেজিস্ট্রি পেপারে সাইন করবে নাকি? না। কি করবেন শুনি? কি আর করব? সেটা তো সময় হলে দেখতেই পাবে। জোর করে বিয়ে করবেন? প্রয়োজনে তাই করব। আমি বিয়ে করব না। সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো, তবু আপনাকে বিয়ে করব না। নিজের আত্মসম্মানকে খুব ভালোবাসো, তাই না? কেন, সন্দেহ আছে?
নিজের আত্মসম্মান সতীত্ব বাঁচিয়ে যেতে পারবে আমার হাত থেকে? কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? আরাফ কি বলতে চাইছে তিনি খুব ভালোভাবে বুঝতে পারছে, তাই আরাফের থেকে পিছু পা হতে লাগলো। আরাফ তার হাত ছেড়ে কোমর জড়িয়ে ধরে একটা নিজের কাছে নিয়ে বলল, কোথায় যাচ্ছ? আমি না চাইলে তুমি এই বাড়ি থেকে তো দূরের কথা, এই রুম থেকে কোথাও যেতে পারবে না। তুমি বিয়ে করা না করো, তোমাকে আমার সাথেই থাকতে হবে। যদি বৈধভাবে থাকতে চাও তো রেজিস্ট্রি পেপারে সাইন করে দাও, আর অবৈধভাবে নিজের সতীত্ব আত্মসম্মান বিলিয়ে থাকতে চাইলে আমার কিছু যায় আসে না। আমি শুধু তোমাকে চাই, হোক বৈধ বা অবৈধ। আরাফ খুব ভালোভাবে জানে এই কথাগুলো বলার পর তিনি তাকে আরও বেশি ঘৃণা করবে, কিন্তু তিন্নিকে সে এতটা ভালোবাসে যে এখন আর তিন্নিকে ছাড়া থাকা তার পক্ষে সম্ভব না। তিনি বিষময় নিয়ে আরাফের দিকে তাকিয়ে আছে। সত্যি কি একটা মানুষ এই মানুষটাকে নিজের সবটা উজাড় করে ভালোবেসেছিল তিন্নি, যার কাছে তার আত্মসম্মানের কোনো মূল্য নেই? আজ তার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কেন সেই মানুষটাকে ভালোবেসেছিল? মানুষ চিনতে তো কখনো ভুল করতো না তিন্নি, তাহলে আরাফকে চিনতে এত বড় ভুল কিভাবে করলো? তিনি আরাফের চোখে চোখ রেখে বলল, সরাসরি বললেই পারেন, আমার দেহটাই চাই আপনার। তুমি আবারও ভুল ভাবছো, তোমার সবটাই চাই আমি। অবৈধভাবে নিজের আত্মসম্মান বিলিয়ে থাকবো এটা আমার পক্ষে সম্ভব না। বিয়েটা আমি অবশ্যই করব, তবে একটা বিষয় খুব ভালোভাবে দেখে ভেবে বিয়ের পর আবার আপনাকে যেন অনুতপ্ত হতে না হয়। এই এক সপ্তাহ অনেক ভেবেছে, আর ভাবতে চাই না। আরাফাত তিন্নির বিয়েটা হয়ে গেল। তিনি এক প্রকার আরাফের সাথে জেদ করেই বিয়েটা করেছে। আরাফকে ভালোবেসে সে প্রতিদান সে পেয়েছে। বিয়ের পর যেন সেগুলো একটা একটা করে আরাফকে ফেরত দিতে পারে, সেজন্য বিয়ে সম্পূর্ণ হবার পরপরই সবাই রুম থেকে বেরিয়ে গেল। তিনি বিছানার এক কোণে চুপটি মেরে বসে পড়ল। রাগে ঘৃণায় গা জ্বলে যাচ্ছে তার। আজ আরাফ তার সাথে মোটেও কাজটা ঠিক করেনি। এর প্রতিদান সে অবশ্যই আরাফকে দিবে, যেটা আরাফ কল্পনাও করতে পারবে না। আরাফ রুমে ঢুকে দেখে তিনি প্রচণ্ড রেগে বসে আছে। দেখতে আরাফের কাছে বিষয়টা ভালোই লাগছে, অবশ্য তাকে একটু রাগলে মন্দ হয় না। আরাফ তিন্নির কাছে এগিয়ে গিয়ে তার পাশে বসে একগাল হেসে বলল, তুমি অনেক হ্যাপি তাই না? কথাটা শোনার সাথে সাথে তিনি আরাফের দিকে মাথা তুলে তাকালো। তিনি সুখী হবার মতো আজ পর্যন্ত আরাফ এমন কিছু করেননি। তার জীবনটা এলোমেলো করে আজ থেকে সুখ নামক জিনিসটাও তার জীবন থেকে ছিনিয়ে নিয়েছে। এই মানুষটার সাথে সে কখনো সুখী হবে ভাবতেই হাস্যকর মনে হয়। তীক্ষ্ণ দৃষ্টি তিন্নি তাকিয়ে থেকে বলল, কোন দুঃখে? এই যে একটু আগে তোমার ভালোবাসার মানুষটার সাথে তোমার বিয়ে হয়ে গেল। যে ছেলেটাকে তুমি পাগলের মতো ভালোবাসতে, আজ তুমি তাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়ে গেছো। তুমি আমাকে পেয়ে গেছো তিন্নি। তুমি বুঝতে পারছো তুমি কতটা ভাগ্যবতী? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে পেয়ে গেছো। রায়মান এহসান আরাফকে আমাকে পেয়ে তোমার জীবন তো ধন্য হয়ে গেল। মিস্টার রায়মান এহসান আরাফ, আপনি এমন কেন? যাকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করব? আমার দিকে তাকিয়ে দেখো আমি কতটা স্মার্ট, হ্যান্ডসাম। আমার পার্সোনালিটি থেকে যে কেউ পাগল হয়ে যাবে। আরাফের কথায় তিনি একটা তাচ্ছিল্য হাসি দিল। মানুষ দেখতে সুন্দর হয়ে যে তার চরিত্র, মন, মানসিকতা সব সুন্দর হবে এমনটা নয়। তাদের মধ্যে আরাফ একজন। সৌন্দর্য একসময় বয়সের সাথে মলিন হয়ে যাবে, কিন্তু সুন্দর চরিত্রের মন কখনো মলিন হয় না। তিনি কখনো সুদর্শন কাউকে খোঁজেনি, একটা ভালো মনের মানুষকে খুঁজেছে। তিনি খুব স্বাভাবিকভাবেই আরাফকে বলতে লাগলো, ঠিক বলেছেন, আপনি দেখতে অনেক সুন্দর একজন ব্যক্তি, কিন্তু আপনি কি জানেন সুদর্শন কাকে বলে? জানেন না? মানুষ দেখতে সুন্দর হলে যে সুদর্শন হয় না, এটা আপনাকে দেখলে বোঝা যায়। আপনি দেখতে সুদর্শন হলে কি হবে? আপনার ভেতরে থাকা কুৎসিত হৃদয়টার কারণে আপনার বাইরের সৌন্দর্য আমাকে আকর্ষিত করে না। আর আমি কখনো আপনার জন্য পাগল ছিলাম না। আমার কাছে সম্পর্ক আর বিশ্বাসের মূল্যটা অনেক ছিল। সেই সম্পর্ক আর বিশ্বাসকে সম্মান করে আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনি যেটা যোগ্য ছিলেন না। কথাগুলো বলে তিনি বিছানা ছেড়ে উঠে গেল। আরাফের সামনে তার বসে থাকতে ইচ্ছে করছে না। আরাফ মাথা নিচু করে বসে আছে। ভেবেছিল তিন্নিকে একটু রাগিয়ে তার সাথে কিছুক্ষণ দুষ্টু মিষ্টি ঝগড়া করবে, কিন্তু পেছনের কথাগুলো আবারও তিন্নির মনে নাড়া দিয়ে উঠল। সত্যি আরাফ তিন্নির বিশ্বাসের যোগ্য ছিল না। এবার আরাফ যে কোনো মূল্যে নিজেকে তিন্নির বিশ্বাসের যোগ্য করবে, তার ভালোবাসাকে জয় করবে। তিন্নির পরনের বেনারসি শাড়িটা চেঞ্জ করতে হবে, তাই সে রুম থেকে বেরিয়ে আনহার কাছে যাওয়ার সময় দরজা খোলার শব্দ হলে আরাফ মাথা তুলে তাকিয়ে দেখে তিন্নি রুমের দরজা খুলছে। কোথায় যাচ্ছ? বার কিছু নেই। যতদিন পর্যন্ত আপনার সাথে আমার ডিভোর্স না হয় ততদিন আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না।
আমি আনহার রুমে যাচ্ছি, শাড়ি চেঞ্জ করব। আনহার রুমে যাওয়ার দরকার নেই, আলমারিতে তোমার জন্য অধিক পরিমাণ ড্রেস রাখা আছে, যেটা পছন্দ হয় পরে নাও। বিষয়টা কেমন যেন হাস্যকর মনে হচ্ছে, আমার জন্য আগে থেকে ড্রেস রাখা আছে, স্ট্রেঞ্জ। তুমি আমার একমাত্র বউ, তোমার ইচ্ছে আকাঙ্ক্ষা অফুরন্ত চাহিদাগুলো পূরণ করা যদিও আমার দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু এখন এটা আমার শখ। আপনার কাছে আমার একটা চাহিদা, ডিভোর্স। এই মিথ্যা সম্পর্কের বাঁধন থেকে আমাকে মুক্ত করে দিন। আমার চাহিদা পূরণ করার একটা সুযোগ আপনি পেয়ে যাবেন। এটা তোমার চাহিদা না, আমার থেকে নিজেকে দূরে রাখা তোমার জেদ। যদি কখনো আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো, পা দুটি কেটে বিছানায় পঙ্গু করে ফেলে রাখবো। আমার বউ পঙ্গু হলে কোনো সমস্যা নেই, সবসময় আমার চোখের সামনে তো থাকবে। তিনি কিছু না বলে আরাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। যে মানুষটার সাথে কথা বলতেও তার রুচিতে বাঁধে, তার সাথে সারা জীবন কিভাবে কাটাবে? আরাফ বুঝতে পারছে এই মুহূর্তে তিন্নি তার সাথে কথা বলতে চাইছে না। তাই সে বসা থেকে উঠে তিন্নির হাত ধরে বিনয়ের সাথে বলতে লাগলো, আমার জন্য তোমার মনে যে পরিমাণ রাগ ঘৃণা জন্মে আছে, আমি সেটা যোগ্য। আমার উপর যতটা ইচ্ছে রেগে থাকো, ঘৃণা করো, আমি কিছু মনে করব না। কারণ আমি জানি কিছুদিনের মধ্যেই তোমার সব রাগ ঘৃণা আমার জন্য ভালোবাসায় পরিণত হবে। আপনার কথা শেষ নাকি আরও বাকি আছে? আমি বুঝতে পারছি আমার কথাগুলো শুনতে তোমার কাছে মোটেও ভালো লাগছে না। বুঝতে পারছেন, তার জন্য শুক্রিয়া। এবার আমার হাত ছেড়ে দূরত্ব বজায় রেখে কথা বলুন। আরাফ তিন্নির হাত ছেড়ে দিল। তিন্নি ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। আরাফ কি বলেছে তাতে তিন্নির কিছু যায় আসে না। আরাফের সাথে ভালো ব্যবহার করা তার পক্ষে কখনোই সম্ভব না। অনেকটা সময় পর তিন্নি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আরাফ রুমে নেই, আনহা একা দাঁড়িয়ে আছে। আনহা কিছু বলবে? ভাবি খেতে চলো। আমি খাবো না, তুমি খেয়ে নাও। সে বিকেলে তোমাকে বাসায় আনা হয়েছে, এখনো কিছু খাওনি। বাবা অপেক্ষা করছে তোমার জন্য, নিচে চলো। আমার ক্ষুধা নেই, বাবাকে বলো খেয়ে নিতে। তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। তুমি খুব ভালো করে জানো আমি না খেয়ে থাকতে পারি না। তিনি এবার হেসে দিল। আনহার বাচ্চামোগুলো এখনও রয়ে গেছে। এই মেয়েটা তিন্নিকে সবসময় নিজের বড় বোনের মতো ভালোবেসে এসেছে। তিনি হাসতে হাসতে বলল, আমিও কিন্তু না খেয়ে থাকতে পারি না। আমি জানি, এবার চলো। তিনি আনার সাথে খাবার টেবিলে চলে গেল। খাবার টেবিলে বসে তিনি অনেক স্বস্তি পাচ্ছে, কারণ আরাফ নেই। আশরাফুল ইহসান তিন্নিকে আন্নার মতো স্নেহ করে। তিন্নির প্রতি আরাফের এমন আচরণে তিনি নিজেকে অনেক ছোট ভাবছে। তাই খাবারের টেবিলে অনেকবার ক্ষমা চেয়েছে তিন্নির কাছে। ওনার এমন ক্ষমতার দৃষ্টান্ত দেখে তিন্নি মন খারাপ করে বলল, বাবা, আপনি কি আমাকে আগের মতো স্নেহ করেন না? বাবার স্নেহ ভালোবাসা কি সন্তানের জন্য কখনো বদলে যায়? না রে মা, আমি আমার এই মেয়েটাকে আগের মতোই ভালোবাসি। তাহলে ক্ষমা চাইছেন কেন? বাবার কখনো সন্তানের খারাপ চায় না। সময় আর পরিস্থিতি মানুষের জীবনটাকে এলোমেলো করে দেয়। আমি চাইলে হয়তো আরাফকে আটকাতে পারতাম। বাবা, আপনার প্রতি আমার কোনো রাগ নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তিনি একগাল হেসে খাওয়া শুরু করলো। খাবার শেষে এখন কি সে আরাফের রুমে যাবে নাকি যাবে না, এমন একটা দ্বিধায় আছে। কি করবে বুঝতে পারছে না। আরাফের সাথে একই রুমে থাকা তার পক্ষে সম্ভব না। তাই আমতা আমতা করে আন্নাকে বলেই ফেলল, আন্না, গেস্ট রুমে চাবিটা কোথায়? চাবি ভাইয়ের কাছে। বাসায় যে কয়টি খালি রুম আছে ভাইয়া সেগুলোকে লক করে রেখেছে। তোমার কাছে কোনো অপশন নেই, তোমাকে ভাইয়ার রুমেই ঘুমাতে হবে। কথাটা বলে আনহা মৃদু হাসল। সাথে সাথে তিন্নির মুখটা মলিন হয়ে গেল। অনিচ্ছা থাকা সত্ত্বেও এখন তাকে আরাফের রুমেই থাকতে হবে। তিন্নি সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে রুমের দরজা বন্ধ। রুমের সামনে দাঁড়িয়ে থেকে ভাবছে দরজার টোকা দিবে নাকি দিবে না। আরাফের সাথে একই রুমে থাকার চেয়ে সারা রাত ড্রয়িং রুমে কাটিয়ে দিবে, এটাই ভালো। কথাটা ভাবতে ভাবতেই আরাফ দরজা খুলে তিন্নির দিকে তাকিয়ে একগাল হেসে দিল। আরাফের এই হাসিটা তিন্নির মোটেও সহ্য হয় না। তিনি আরাফের থেকে মুখ ফিরিয়ে দাঁড়াতেই আরাফ থেকে কোলে তুলে নিল। তিনি চোখ দুটো বড় বড় করে বলল, হচ্ছেটা কি? কি করছেন? এখনো কিছু হয়নি, সময় হোক, সব কিছু হবে। এত তারা কিসের? অপেক্ষা করো, অপেক্ষার ফল অনেক মিষ্টি হয়। আমাকে নামান বলছি। তোমাকে সারা রাত কোলে নিয়ে রাখবো নাকি? তুমি যে পরিমাণ মোটা, আমার হাত ব্যথা হয়ে যাবে। কি বলেন আমি মোটা? আর আপনি কি? আপনি তো আস্ত একটা জলহস্তি। আমি জলহস্তি? নিঃসন্দেহে, যদি বিশেষ না হয় আইনে নিজের চেহারা ভালোভাবে দেখে নিন। জলহস্তি কোথাকার। আরাফ মুচকে হেসে তিন্নির সামনে একটা লাল গোলাপ এগিয়ে দিয়ে বলল, এই জলহস্তিটা তোমাকে অনেক বেশি ভালোবাসে। তিনি কিছু বলতে গিয়ে থেমে আছে। নিজের চারপাশে তাকিয়ে দেখে পুরো রুম জুড়ে লাল গোলাপের সমারোহ, আর ক্যান্ডেল দিয়ে রুমটা খুব সুন্দর করে সাজানো গোছানো। বিছানায় পড়ে থাকা লাল গোলাপের পাপড়িগুলো যেন রুমের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। একপাশে অনেকগুলো বেলুন দিয়ে সাজিয়ে লিখে রেখেছে ভালোবাসি মায়াবতী।
তিনি চারপাশে তাকিয়ে চোখ দুটো বন্ধ করে নিজেকে স্থির করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তার মন স্থির হচ্ছে না। তিনি আরফের দিকে তাকিয়ে বলল, কি চাই আপনার? তোমার সাথে সারা রাত গল্প করতে চাই, ছোটবেলার স্মৃতিচারণ ঘুরে আসতে চাই, জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে থাকতে চাই, তোমাকে প্রাণ খুলে ভালোবাসতে চাই। আমি শুধু তোমাকেই চাই। আজ রাতে আমাকে কি একটু সময় দেওয়া যাবে? শুধু গল্প করব। প্রত্যেকবার একই কথা বলতে বলতে আমি বিরক্ত হয়ে গেছি। আপনার সাথে গল্প করার, সময় কাটানোর রুচি বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তিনি আরফের পাশে কাটিয়ে সোফায় বসে পড়ল। সাজানো ঘরের দিকে তাকিয়ে তার সেদিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। মূলত তিনি একটা ধৈর্যশীল মেয়ে, কিন্তু আজ সে কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। ইচ্ছে করছে ঘরের সব ভেঙে চুরমার করে দিতে, কিন্তু সে এমন করবে না। তিনি চোখ দুটো বন্ধ করে সোফায় শুয়ে পড়ল। আরফ তার পায়ে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে একটা সেকেন্ড চান্স দাও প্লিজ। আমাকে ডিস্টার্ব করবে না। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আর একবার ডিস্টার্ব করলে আমি এই রুম ছেড়ে যেতে বাধ্য হব। আর হ্যাঁ, দয়া করে রুমটা পরিষ্কার করেন। রুমটা যে জঘন্যভাবে ময়লা করেছেন, এগুলো দেখে আমার দম বন্ধ হয়ে আসছে। কথাগুলো বলে তিনি আবারও চোখ দুটো বন্ধ করে ফেলল। আরফ তিন্নির মুখের দিকে তাকিয়ে আছে। সে ঘুমাচ্ছে না, ঘুমানোর ভান করছে। চোখের কোণে নোনা জল চিকচিক করছে, হয়তো কান্না আসছে, তবুও নিজেকে আটকে রেখেছে তিন্নি। আরফ বস থেকে উঠে সাজানো ঘরটা আবারও আগে নাই গুছিয়ে নিয়েছে। বিছানায় শুয়ে তিন্নির মুখের দিকে তাকিয়ে আছে। তিন্নি কি ঘুমাচ্ছে নাকি এখনও জেগে আছে? ভাবতে ভাবতে ঘুমের ঘরে তলিয়ে গেছে আরফ। তিন্নির চোখে ঘুম নেই, কিছুতেই ঘুমাতে পারছে না সে। শোয়া থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। গভীর রাতে চারপাশ অন্ধকারে ছেয়ে আছে, আর চোখ থেকে টপ টপ নোনা জল গড়িয়ে পড়ছে তিন্নির। আর জীবনটাও এই অন্ধকারে তলিয়ে গেছে। এর জন্য হয়তো তিন্নি নিজেই দায়ী। সেদিন যদি সেই বাসায় না আসতো, আরাফের সাথে শর্তে না জড়াতো, তাহলে আজকে জীবনটা এমন হতো না। প্রথম দিনে তিন্নির সাথে আরাফের ব্যবহারে বোঝা উচিত ছিল আরাফের মন মানসিকতা কেমন হবে। কই বড় খালামণি আর বাবা তো এমন ছিল না, আরাফ এমন হলো কেন? আজ বড্ড মন পড়ছে বড় খালামণির কথা। ছোটবেলায় আরাফের সাথে তিন্নির বাগদান হয়ে যায় আরাফের মায়ের ইচ্ছায়। তার মা বাবা দুজনকে তিন্নিকে অনেক স্নেহ করত। আরাফের মা কখনো তিন্নিকে ছোট বোনের মেয়ের মতো দেখত না, নিজের মেয়ের মতো স্নেহ করত। তিনিও সারাদিন তার বড় খালামণিকে ছাড়া কিছুই বুঝত না। এই ভালোবাসার টানে আরাফের মা তিন্নি হাত চেয়ে নেয় আরাফের জন্য। তখনই তাদের বাগদান হয়ে যায়। কয়েক বছর পর একটা দুর্ঘটনা, আরাফের মা মারা যায়। তখন থেকে তিন্নি আর আরাফের সম্পর্ক কেমন এলোমেলো হয়ে যায়। সব কিছু পেছনে ফেলে আরাফ ছুঁয়েছে সফলতার চাবিকাঠি, আর তিনি রয়ে গেছে তার আগের জায়গায়। সবকিছু পেছনে ছুটে গেলেও তিন্নির স্বপ্নগুলো রয়ে গেছে আরাফের সম্মিত পাবার আশায়। তিন্নির বিশ্বাস ছিল সে বউ সেজে বসে থাকবে, আর আরাফ মাথায় পাগড়ি পরে বর সেজে এসে তাকে নিয়ে যাবে। মাঝে মাঝে আশরাফুল, এহসান আর আনা আসতো তাদের বাসায়। আরাফ আসতো না। সময় চলতে থাকে আপন গতিতে, আর তিন্নি পা রাখে 23 বছরে। কিন্তু আরাফের কোনো খবর নেই। আশেপাশে মানুষের নানান কথা তো আছে, তবু সে নিজের জায়গায় অটুট ছিল। কারণ ছোটবেলায় যে তার বাগদান হয়ে গেছে। তিনি ভাবছে এবার আরাফের সাথে তার সরাসরি কথা বলা উচিত। সেদিন প্রথমে তিনি আরাফের বাসায় যায়। আরাফের মায়ে মৃত্যুর পর প্রথম দুজনে মুখোমুখি দাঁড়িয়েছিল। আরাফের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি তার সাথে শর্তে জড়িয়ে যায়। তিনি মাত্র 7 দিন। আপনার কি মনে হচ্ছে 7 দিন কম হয়ে গেল না? ওয়েল, আমি আপনাকে 15 দিন সময় দিলাম। ওকে, ডান। 15 দিন আমার জন্য অনেক। এই 15 দিনে আপনি নিজে আপনার অনুভূতিগুলো আমার কাছে নিয়ে আসবেন, এটা আমার বিশ্বাস। কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স ভালো না। এই 15 দিনে আমার সম্পর্কে সব জানার পর আপনি হয়তো নিজেই ফিরে যাবেন। তিনি আরাফের দিকে তাকিয়ে আছে। এই আরাফ ছোটবেলায় তার পিছর ছাড়তো না। কথায় কথায় বলতো, তিনি আমার বউ হবি, আমরা দুজন সবসময় একসাথে থাকবো, তোকে অনেক সুখে রাখবো আর এতগুলো ভালোবাসবো। কথাগুলো মনে পড়লে নিজের অজান্তে চোখের কোণে হাসি চলে আসে। তবে আজকের এই আরাফ বড্ড অচেনা, আর সম্পর্কগুলো তো ক্ষত অগোছালো। তিনি কি পারবে এই সম্পর্ককে আরও একবার ভালোবাসার ডোরে বাঁধতে? চেষ্টা না করেই তিনি কখনো হার মানতে পারবে না। আপনার প্রতি আমার কিছু মুহূর্তের চাহিদা নয়, যেটা মাত্র 15 দিনে শেষ হয়ে যাবে। এটা আমার 15 বছরের অপেক্ষা, যেটা আমি বিন্দু বিন্দু করে আমার সব স্বপ্ন, আশা আর অফুরন্ত ভালোবাসা দিয়ে জড়ো করেছি, যা কখনো 15 দিনে শেষ হতে দেব না।
আর যদি 15 দিন পরেও আমার এটা মনে হয় যে আপনার মতো একটা গ্রাম্য অখ্যাতি নিম্ন পরিবারের মেয়ের সাথে আমার থাকা সম্ভব না, তখন তিনি নিজের জীবনের থেকেও বেশি নিজের আত্মসম্মানকে ভালোবাসে। এমন নয় যে সে আরাফকে অনেক ভালোবাসে, ভালোবাসার জন্য কোনো কারণ থাকতে হয়। শৈশবের কিছু স্মৃতি আঁকড়ে হয়তো স্বপ্ন দেখেছে আরাফকে নিয়ে। আরাফকে ভালোবাসার জন্য তার কাছে কোনো কারণ নেই। সে আদৌ আরাফের সম্পর্ক ঠিকমতো কিছুই জানে না। এই 15 দিনে আরাফকে ভালোবাসার কোনো কারণ খুঁজে নেবে এটাই ভেবেছিল তিনি। আরাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছোট্ট একটা হাসি দিয়ে বলল, মিস্টার রাইমান এহসান আরাফ, আপনার সাথে আমার সম্পর্ক জড়ো হয় 15 বছর আগে। তখন আমার বয়স মাত্র 8 বছর। তখন থেকে আজ পর্যন্ত আপনাকে না দেখে, একটা সম্পর্কের ভবিষ্যৎ না জেনে সম্পর্কটাকে আমি সম্মান করে এসেছি। একটা সম্পর্কের মূল্য যদি আমার কাছে এতটা মূল্যবান হয়, তাহলে আমার আত্মসম্মান আমার কাছে কতটা মূল্যবান হবে, যে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমি মালিহা মুনতিন্নি আমার আত্মসম্মানের উপর আজ পর্যন্ত কোনোদিন আঁচ লাগতে দেইনি। নিজের জীবনের থেকেও বেশি নিজের আত্মসম্মানকে ভালোবাসি। আর যার কাছে আমার কোনো মূল্য নেই, তার কাছে নিজের আত্মসম্মান বিলিয়ে থাকার মতো মেয়ে আমি নই। আমি নিজেই এই বাসা ছেড়ে চলে যাব, প্রমিস। ওয়েল, দেখা যাক কি হয়, বলে আরাফ নিজের রুমে চলে গেল। তিনি গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে মোবাইলটা হাতে নিয়ে তার মায়ের কাছে কল করল। তার মা কল রিসিভ করে বলল, তোকে এতবার না করার পরেও তুই চলে গেলি? আরাফ, না করার পরও কিভাবে গেলি তুই? তোর কি আত্মসম্মান বলতে কিছু নেই? মা, আমার আত্মসম্মান আছে বলেই তো আজ আমি এই বাসে এসেছি। তোমার কি মনে হয় তোমার বোনের ছেলে আমাকে না দেখে না করে দিল? এটা আমার আত্মসম্মানে লাগেনি? অবশ্যই লেগেছে। তোকে দেখে আরাফ কি বলল? আমাকে 15 দিনের মতো সময় দিয়েছে। মানে 15 দিনের মধ্যে একটা প্রমাণ করতে হবে যে আমি ওনার অর্ধাঙ্গিনী হবার যোগ্য। আর যদি প্রমাণ করতে না পারিস, এমনটা অবশ্য আমি ভাবিনি, পরে ভেবে তোমাকে জানাবো। তিন্নির মা হেসে দিল। ওনার মেয়ের সম্পর্কে ওনার চেয়ে ভালো কেউ জানে না। পরের দিন সকালে তিনি নাস্তার টেবিলে এসে দেখে আরাফ, আনহার তার বাবা বসে আছে। তিনি একটা চেয়ার টেনে বসতে যাবে, তখন আরাফ বলল, আপনি এখানে কি করছেন? এই বাসায় মেহমানদের নাস্তা তাদের রুমে পাঠিয়ে দেওয়া হয়। আপনি উপরে যান, আপনার জন্য নাস্তা উপরে পাঠিয়ে দেওয়া হবে। ভুল বলতে এবং শুনতে দুটোই আমার অপছন্দ। যেহেতু 15 দিনের জন্য আমি এই বাসায় আছি, এই দিনগুলো আমি আমার মতো করে চলবো। এই 15 দিন আমি মেহমান না, এই বাসার সদস্য হয়ে থাকবো। কি বলবে সেগুলো তোয়াক্কা করার সময় আমার নেই। আর আমি আপনার মতো মেহমান সেজে বসে থাকতে পছন্দ করি না। সবাইকে আপন করে নিতে পছন্দ করি। আপনার মন মানসিকতা চেঞ্জ করেন, জীবন বদলে যাবে। কথাগুলো বলে সে চেয়ার টেনে বসে পড়ল। আনার তার বাবা তিনির দিকে হাঁ করে তাকিয়ে আছে। কথাগুলো আরাফের গায়ে কাটার মতো লাগলো। তাই সে রেগে গিয়ে বসা থেকে উঠে বলল, এই মেয়ের সাথে একই টেবিলে নাস্তা করা আমার পক্ষে সম্ভব না। অসম্ভব হলে আপনি নিজের রুমে গিয়ে নাস্তা করতে পারেন। মানে আমি এই বাড়ির বউ হয়ে আসার পর এই বাড়িতে সব কিছু আমার কথা মতো চলবে। তাই আগে থেকে আমার কথা উদ্বাস করা অভ্যাস করে নিন। আরাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললাম, তোমার সাহস তো কম না। তো আপনি কি চান? আমি আপনার মতো ভীতু হয়ে নিজের রুমে গিয়ে নাস্তা করি? আমি ভীতু? কোনো সন্দেহ আছে নাকি? অবশ্যই সন্দেহ আছে, বলে আরাফ নিজের চেয়ারে বসে নাস্তা করতে লাগলো। নাস্তা শেষ করে আরাফ উঠে যেতে লাগলো। দেখে তিনি তার দিকে মিটমিট করে হাসছে। এই মেয়ে, তুমি হাসছো কেন? যাওয়ার আগে আমাকে একটা থ্যাঙ্কস বলে যাওয়া উচিত। কেন? তুমি কি এমন করলে যে তোমাকে থ্যাঙ্কস বলতে হবে? আপনার পক্ষে একই টেবিলে বসে নাস্তা করা সম্ভব ছিল না, আমি সেটা সম্ভব করে দিয়েছি। মানে আমি আপনার মধ্যে সন্দেহের বীজ রোপণ করেছি, আর আপনি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আমার সাথে একই টেবিলে বসে নাস্তা করছেন। আমার জন্যই তো আপনার পক্ষে একই টেবিলে বসে নাস্তা করা সম্ভব হলো। কিছু কি ভুল বললাম? নিজেকে খুব চালাক ভাবো, তাই না? মোটেও না। আরাফ অফিসে বসে ভাবছে, গ্রামের একটা নিম্ন পরিবারের মেয়ে তার সাথে এভাবে কথা বলবে, এটা সে মেনে নেবে না। তিনি কি একটা উপযুক্ত জবাব দিতে হবে তার। যতটা উচ্চ সুরে সে আরাফের সাথে কথা বলছে, ঠিক ততটাই নিচু সুরে কথা বলতে বাধ্য করবে তাকে। এটা বুঝতে হবে, সামান্য একটা গ্রামের মেয়ে হয়ে সে আরাফের যোগ্য হতে পারে না। তিনির সাথে তার কালচারের কোনো মিল নেই। আরাফ কোনো কালচারে মেয়েকে প্রত্যাশা করে, সেটা তিন্নিকে জানতে হবে। কিন্তু কিভাবে? ভাবতে ভাবতে তার ফ্রেন্ড স্নেহার কথা মনে পড়ল। স্নেহা এই যুগের মডার্ন মেয়ে, তার সামনে তিন্নি পুরাই আনকালচার একটা মেয়ে। তিনি কাজ খুব ভালোভাবে তার অবস্থানটা বুঝিয়ে দিতে পারবে। কথাটা ভাবতেই তার এত খুশি লাগছে।
যখন তিন্নির সামনে স্নেহাকে নিয়ে দাঁড় করাবে তখন তিন্নির অবস্থা দেখে কতটা খুশি লাগবে ভাবতেই আরাফ স্বস্তির নিঃশ্বাস নিল। বিকেলে তিনি ড্রয়িং রুমের সোফায় বসে গল্প পড়ছে। গল্পের বই পড়তে সে একটু বেশি পছন্দ করে। তখন বাসার কলিং বেল বেজে উঠল। তিনি আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই, তাই সে নিজেই গেল দরজা খোলার জন্য। দরজা খুলে দেখে আরাফের সাথে 3টা ছেলে আর 2টি মেয়ে দাঁড়িয়ে আছে। আরাফ স্নেহাকে একা নিয়ে আসেনি, তার বাবা যদি অন্য কিছু ভাবে, তাই তার সব বন্ধু ইমরান, হাবিব, রায়হান, স্নেহা ও আনিকাকে নিয়ে এসেছে। আরাফের বন্ধুরা তিন্নিকে খেয়াল করেনি, একে অপরের সাথে কথা বলতে বলতে বাসায় ঢুকেছে। তিনি তাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে চলে গেল। কিছুক্ষণের মধ্যে তিনি নাস্তার ট্রে হাতে নিয়ে তাদের সামনে একটা নাস্তার ট্রেটা টেবিলের উপর রাখতে যাবে। আরাফের বন্ধু ইমরান তিন্নিকে দেখে বলে উঠল, আপনি মালিয়া মুন তিন্নি, রাইট? আরাফ ইমরানের দিকে তাকিয়ে হা হয়ে তাকিয়ে আছে। সে তিন্নির নাম জানল কীভাবে? মালিয়া মুন তিন্নির নামটা শোনার সাথে সাথে স্নেহা আর আনিকা তিন্নির দিকে তাকিয়ে হা হয়ে গেছে। তিন্নি কিছুটা সময় বিষময় নিয়ে বলল, জি, আপনি আমার নাম জানেন কীভাবে? কত সালে মনে নেই, আপনার একটা ছবি আমি নিউজ পেপারে দেখেছিলাম। ওই বছরেই র্যাকেট খেলার মেয়েদের মধ্যে আপনি আমাদের জেলার প্রথম বিজয়ী ছিলেন। মেবি 2014 সালের কথা আপনার এখনও মনে আছে। স্ট্রেঞ্জ, মনে থাকাটা অস্বাভাবিক কিছু না। আমি ইমরান, আমার আরাফের ফ্রেন্ড। হাই, আমি স্নেহা আর ও আনিকা। আমি আপনার দুজনকে চিনি। আচ্ছা, আপনারা কি সবাই ওনার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমরা এখানে সবাই ওর বেস্ট ফ্রেন্ড। আপনি বসুন আমাদের সাথে। না, ইটস ওকে, নো থ্যাঙ্কস। আপনারা বসে গল্প করেন, আমি চলে যাই। এত বড় একজন ফেমাস মানুষ আমাদের মাঝে থেকে চলে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? আমি ফেমাস না, অতি নগণ্য একজন। বাংলাদেশের টপ ফ্যাশন ডিজাইনার যদি এই কথা বলে, এটা মানা যায়। আপনি যদি অতি নগণ্য হন তাহলে আমরা কি? আমি, আপনি, আমরা সবাই সমান। প্রত্যেকের নিজের একটা যোগ্যতা থাকে। যে কাজটা আপনি পারেন সেটা হয়তো আমি পারি না, যেটা আমি পারি সেটা হয়তো আপনি পারেন না। তাই বলে আমি গণ্য আপনি নগণ্য, এটা কিন্তু ভুল। আর একটা কথা, আমাকে তুমি করে বললে খুশি হব। সত্যি তুমি অনেক ভালো, তোমার মনটা অনেক সুন্দর। ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো। আচ্ছা, আপনারা নাস্তা করেন, আমি পরে আসছি। প্লিজ একটু বসো, আমাদের ভালো লাগবে। আরাফ ভ্যাবাচাকা খেয়ে একবার তিন্নির দিকে তাকাচ্ছে, একবার তাদের দিকে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এরা সবাই তিন্নিকে চেনে, আর তিনি ফেমাস বলতে কি বোঝাতে চাচ্ছে? তিন্নি কি সত্যি বাংলাদেশের টপ ফ্যাশন ডিজাইনারদের মধ্যে একজন? প্রথম দিন সে তিন্নির সাথে যেভাবে কথা বলেছে তাতে নিম্ন অখ্যাতি অযোগ্য বলেছেন। কই, তিনি তো একবারও কিছু বলেনি। আরাফ কি এটা সত্যি শুনেছে নাকি ভুল? তুমি ফ্যাশন ডিজাইনার? আরাফ, তুমি এভাবে জিজ্ঞাসা করছে কেন? যেন তুমি জানো না? এ প্রথম জানলাম। সিরিয়াসলি? তোমার ছোট খালামণির মেয়ে, অথচ তুমি জানো না? আরাফ কিছুই বলল না। কোথায় তিন্নিকে তাদের সামনে নিচু করার জন্য তাদের নিয়ে এসেছে, উল্টো তারা তিন্নিকে বিখ্যাত বানিয়ে দিয়েছে। আরাফের ইচ্ছে করছে সব কটাকে পিটিয়ে ঘর থেকে বের করতে, কিন্তু সেটা সম্ভব না। সে নিজেই তাদের নিয়ে এসেছে। এখন তো তিন্নির সাথে বসে সব কটা গল্প জুড়ে দিয়েছে। আরাফের প্রচণ্ড রাগ হচ্ছে নিজের প্রতি। রাত 9টায় আরাফ কফির জন্য রান্নাঘরে গিয়ে দেখে তিন্নি নিজের হাতে রান্নার আয়োজন করছে। তিন্নিকে দেখে আরাফ রান্নাঘরে না ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তুমি যে এত বড় একজন ডিজাইনার, কই আগে বলনি তো? এমনটাও তো হতে পারতো যে তোমার যোগ্যতা যাচাই করার পর তোমাকে আমি স্বীকৃতি দিলাম। আমি আপনার মতো মানুষকে নিজের যোগ্যতা দেখিয়ে বেরোই না। আমার যদি কোনো যোগ্যতা থাকে, সময় হলে আপনি নিজে দেখতে পারবেন। এখানে বলার কি আছে? আর আমার খ্যাতিমান দেখে যদি আপনি আমাকে স্বীকৃতি দিতেন, তাহলে আমার খ্যাতিমানকে গণ্য করা হতো, আমাকে না। আমি চাই আপনি আমাকে গণ্য করুন। তো বাংলাদেশের টপ ডিজাইনার হয়ে রান্নাঘরে কাজ করছো তুমি জানো তোমার অবস্থানটা এখন কোথায়? রান্না করাটা আমার ফ্যাশন, ভালো লাগে রান্না করতে। আর অবস্থান বলতে কি বুঝতে চাইছেন আমি বুঝতে পারছি। রিয়েলি? তাহলে তোমার মুখ থেকে শুনি তোমার অবস্থানটা কোথায়। আপনি এটাই বোঝাতে চাইছেন আমরা যারা রান্না করি তাদের জন্য আপনি যখন ইচ্ছে তৃপ্তির সাথে খেতে পারেন, আর আমরা যদি রান্না করা ছেড়ে দিই তাহলে আপনার মতো কিছু অহংকারী মানুষকে রান্না ব্যতীত সব কিছু গরুর মতো কাজা চিবিয়ে খেতে হতো। এদিক থেকে আমাদের অবস্থানটা কাজের লোকের জায়গা না, বরং সর্বোত্তম জায়গা বহন করে, তাই না? আরাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়ে কথা কথা থেকে অপমান করে, কিন্তু সে তার প্রতি উত্তরে কিছু বলতে পারে না। আরেকটা কথা, রান্নার কাজকে কখনো ছোট মনে করবেন না। বড় খালামণির হাতের রান্না অনেক স্বাদ ছিল, উনি সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতেন। তাই বলে ওনার অবস্থানটা নিম্ন স্তরে চলে যায়নি, সবার উচ্চ স্তরে ছিল, কারণ রান্না করতে পারতে ছিল না যোগ্যতা। আপনারা ছেলে হয়ে রান্না করতে পারেন, এটা আপনার ব্যর্থতা।
কথাগুলো বলে তিনি আরাফের দিকে তাকে একটা মুচকে হাসি দিয়ে রান্না শুরু করলো। আরাফ কিছু না বলে চলে গেল। তিনি রান্না করছে আর ভাবছে আরাফ কিছু না বলে চলে গেল কেন। সে তো মোটে এমনটা না, কিছু না কিছু তো অবশ্যই তিন্নিকে বলে যেত। না বলে যাওয়ার কারণ কি? আরাফকে কি একবার জিজ্ঞাসা করা ঠিক হবে? রান্না শেষ করে খাবার টেবিলে খাবার পরিবেশন করে দেখে আরাফ আসেনি। তাই সে আরাফের রুমে যায়। রুমের সামনে গিয়ে দেখে দরজা বন্ধ। সে ভাবছে দরজায় টোকা দেবে কিনা। তিন্নি রুমের দরজা নক করতে আরাফ ভেতর থেকে বলল, কে? আমি দরজা কি খোলা যাবে আমার? সরি, আমি ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? খালামণির স্মৃতি। আরাফ চুপ করে বসে আছে। দরজার উপর থেকে তিন্নি আবারও বলল, একটু কথা বলা যাবে? আরাফ কিছু না বলে বসা থেকে উঠে দরজা খুলে আবারও নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। তিনি তার রুমে ঢুকে আরাফের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে বলল, যেসব স্মৃতি আমাদের মনে কষ্ট সঞ্চার করে সেসব স্মৃতি ভুলে যাওয়া উচিত। যে স্মৃতিগুলো স্মরণ করলে আমাদের মনে আত্মতৃপ্তি প্রকাশ পায় সে স্মৃতিগুলো মনে রাখা উচিত। যেমন মনে করেন, আপনার মনে আছে কিনা আমি জানি না, ছোটবেলায় একবার ঝগড়া করে আপনি আমার চুলের বেনি ধরে টেনেছিলেন আর আমি কাঁদো কাঁদো গলায় খালামণির কাছে গিয়ে আপনার নামে নালিশ করেছিলাম। তিনি কথাটা সম্পন্ন করার আগেই আরাফ বলতে লাগলো, আর মা আমাকে লাঠি নিয়ে দৌড়ানি দিয়েছিল। আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে কই যেন চলে গেলাম, সারাদিন বাড়ি ফিরিনি। মা আমাকে সারাদিন খুঁজতে খুঁজতে বেহাল হয়ে কান্নাকাটি করা শুরু করে দিয়েছিলেন। যখন বাড়ি ফিরলাম মা জোরে ধরে কি কান্না, আর আমি ভেবেছিলাম বাসে ফিরে মা হয়তো আমাকে অনেক মারবে। মাঝে মাঝে কথাটা মনে পড়লে প্রচণ্ড হাসি পায়। কথাটা বলে আরাফ এসে দিল। তিনি আরাফের মুখের দিকে তাকিয়ে আছে। মানুষটা এতটাও খারাপ না। আরাফ হাসতে হাসতে তিন্নির মুখের দিকে তাকিয়ে থাকতেই তার হাসি বন্ধ হয়ে গেল। তিনি থেকে মুখ ফিরে বলল, আমার ক্ষুধা পেয়েছে, টেবিলে খাবার রেডি আছে, বাবা রানা আপনার জন্য অপেক্ষা করছে বলে তিনি আরাফের রুম থেকে বেরিয়ে গেল। সকালে আরাফ ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে দেখে তিনি বাইরে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছেন। আরাফের মনে কেমন যেন সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই কোনো ছেলের সাথে লাইন মারছে। অন্য ছেলের সাথে লাইন মেরে এই বাড়ির বউ হবার ইচ্ছা বের করবে আরাফ। আজকে সবার সামনে তিন্নির আসল চেহারাটা দেখিয়ে দিবে। ভাবতে ভাবতে আরাফ নিচে তিন্নির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ইশারায় তিন্নিকে লাউড স্পিকারে অন করতে বলল। তিনি হাঁ হয়ে তাকিয়ে আছে। আরাফ আবার ইশারায় লাউড স্পিকার অন করতে বলল। তিনি অন করতেই আরাফের ছোট্ট খালামণির কণ্ঠ ভেসে আসছে। আরাফ কিছুটা বিচলিত হয়ে চলে যেতে লাগলেও তিন্নির হাত ধরে বলল, তিন্নি, মা কি বলবে একটু শুনবেন? আরাফ অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তিনি তার মাকে বলতে লাগলো, মা, তখন কি যেন বলছিলে? বলছি আমার আরাফের সাথে খারাপ ব্যবহার করবি না, ওকে নিজের হাতে রান্না করে খাওয়াবি। ছেলেটা তো আমার কাছে আসে না, আসলে আমি নিজের হাতে খাইয়ে দিতাম। আমার বোনের চোখের মনি ছিল সে। শুধু তোমার বোনের চোখের মনি, তোমার কিছু ছিল না? কি যে বলিস তুই, ও তো আমার কলিজার টুকরা। বোনের ছেলে মেয়েগুলো নিজের সন্তানের থেকেও বেশি আদরের হয়, বুঝলি? বুঝেছে। আচ্ছা মা, রাখছি, পরে কথা বলবো। তিনি কল কেটে আরাফের দিকে তাকিয়ে আছে আর আরাফ নিচের দিকে। যে মানুষটাকে আপনি নিম্ন পরিবারের সদস্য হিসেবে গণ্য করেন সে মানুষটাই আপনাকে একবার নিজের হাতে খাইয়ে দেওয়ার অপেক্ষা আছে। আপনাকে তার কলিজায় ঠাঁই দিয়েছে। এটাই হচ্ছে ভালোবাসা। অবশ্য আপনি এসব বুঝবেন না। প্রত্যেকটা সম্পর্ক ভালোবাসা দিয়ে মূল্যায়ন করতে হয়, টাকা দিয়ে নয়। আপনার কাছে ভালোবাসার ক্ষমতা আছে কিনা জানি না, তবে টাকার ক্ষমতা অনেক আছে। একটা কথা মনে রাখবেন, টাকা সবসময় থাকে না, আর প্রিয় জিনিসগুলো কখনো ছেড়ে যায় না। তাই সম্পর্ককে ভালোবাসা দিয়ে মূল্যায়ন করতে শিখুন। কথাটা বলে তিনি বাসার ভিতরে চলে গেল। আরাফ তিনি যাওয়ার পানে তাকিয়ে রইল। একটা মেয়ের সম্পর্ককে কিভাবে এতটা প্রাধান্য দিতে পারে, আর ছোট খালামণি কি সত্যি তাকে এতটা স্নেহ করে, তাকে জানতে হবে। আরাফ তিন্নির পিছু পিছু গিয়ে বলল, তিন্নি খালামণি কি সবসময় আমার কথা বলতো? তিন্নি নাস্তার আয়োজন করতে করতে বলল, কেন, আপনার মনে নেই? যখনই আমার নানুর বাসায় যেতাম মা আমাদের একই প্লেটে খাইয়ে দিত, একসাথে গোসল করে দিত, আমার জন্য নতুন জামা কিনলে আপনাকেও কিনে দিত, আমাদের সবার জন্য একই রকম খেলনা কিনত। তাহলে তো মা আপনাকে নিজের সন্তানের মতো স্নেহ করতো, তাই না? আর মা কখনোই সন্তানকে ভুলতে পারে না, কিন্তু সন্তানরা পারে, যেমন আপনি। অবশ্যই এটা আপনাদের মতো সন্তানদের ক্ষেত্রেই সম্ভব। তিন্নির কথায় আরাফকে চুপ থাকতে দেখে তার বাবা উঠে বলল, আরাফ, তোর খালামণি তোকে অনেক মিস করে, তুই কি একবার ঘুরে আসবি তোর খালামণির বাড়ি থেকে? আচ্ছা বাবা, দেখি। আরাফ নাস্তা শেষ করে অফিসে চলে গেল। অফিসে বসে ভাবছে তার কি যাওয়া ঠিক হবে। আচ্ছা, পরে ভেবে দেখবে। তখনই ইমরানের কল আসলো। হ্যাঁ দোস্ত বল, কালকে পার্টিতে তিন্নিকে নিয়ে আসিস।
তিন্নিকে কেন? জাস্ট ফ্রেন্ডলি, নিয়ে আসবি। সরি আমি পারবো না। কেন? ক্যানের জবাব দিতে পারবো না। তোর ইচ্ছে হলে তুই নিয়ে যাস। আরাফ বিরক্ত হয়ে কল কেটে দিল। পরদিন আরাফ ইমরানের বাসায় পার্টিতে গিয়ে দেখে তিন্নি স্নেহার সাথে আগে থেকে বসে আছে। তিন্নিকে দেখে এক মুহূর্তের জন্য আরাফের চোখ আটকে গেল। পরনে সাদা কালো মিশ্রিত রঙের একটা সিল্কি শাড়ি, চোখে কাজল, কানে বড় বড় ঝুমকা, একপাশে সিথি করা খোলা চুল, এক হাতে অনেকগুলো সিলভার কালার স্টোনের চুড়ি। এক কথা অপূর্ব লাগছে। হঠাৎ তিন্নি আরাফকে দেখে তার দিকে এগিয়ে আসলো। আরাফ এখনও তার দিকে তাকিয়ে আছে। তিনি আরাফের চোখের সামনে ডানাতে একটা তুড়ি বাজিয়ে বলল, কি দেখছেন? আরাফের ঘোর কাটতে সে আশেপাশে তাকিয়ে দেখে অনেকে তিন্নির দিকে হা করে তাকিয়ে আছে। তাই কিছুটা রাগী গলায় তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? বিকেলে স্নেহা গিয়ে অনেক রিকোয়েস্ট করেছিল তাই এখানে আসার জন্য, তাই বাধ্য আসতে হলো। রিকোয়েস্ট করেছিল তাই চলে আসবে নাকি? এটা একটা অভদ্রতা, তুমি জানো না? এটা অভদ্রতা না, এটাকে সম্মান রক্ষা বলে। আর আমি বাবার থেকে বলে এখানে এসেছি। ভদ্রতা অভদ্রতা আমাকে শেখাতে আসবেন না। ভদ্রতা কাকে বলে আগে নিজেই ভালো করে শিখে নিন। তুমি আমাকে ভদ্রতা শিখতে বলছো কেন? আপনার মধ্যে ভদ্রতা বলতে কিছু আছে নাকি? কই, আমি তো জানি না। তো কীভাবে আপনার মাঝে ভদ্রতা বিরাজমান আছে কাইন্ডলি আমাকে বলবেন। আমি জানতে অনেক ইচ্ছুক। তোমাকে আমি পরে দেখে নেব। এখনই দেখতে পারেন। এখন দেখতে তো পাচ্ছেন অবশ্য, নাকি চোখের কাঠের চশমা লাগিয়ে রেখেছেন? বাসায় আসো, তারপর দেখছি বলে আরাফ তিন্নির সামনে থেকে চলে গেল। তিন্নি মিটমিট হাসতে হাসতে আরাফের পিছনে গিয়ে আবারও তার সাথে দাঁড়িয়ে গেল। আরাফ পাশ ফিরে তাকে বলল, আমার পিছনে এসছো কেন? নাকি আমাকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছো না? হোয়াট? ইয়া, তাই তোমার পিছনে পিছনে আসছো। ওয়েট করেন, দেখবেন একটু পরে কি কার পিছনে পড়ে আছে। তিনি রেগে আরাফের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। ইমরান তিন্নিকে একা দেখে তার দিকে এগিয়ে এসে বলল, হাই, কেমন আছো? ভালো, আপনি? ভালো ছিলাম, তোমাকে দেখার পর আরও ভালো লাগছে। কথাটা শোনার সাথে সাথে আরাফ ব্রুকুচকে ইমরানের দিকে তাকিয়ে আছে। মানে বুঝলাম না। মানে যার সামনে শাড়ি পরা এত প্রিটি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার ভালো না লেগে উপায় আছে? এটা আপনার ধারণা? অবশ্য আপনার আশেপাশে এমন অনেক অরুচির রোগী আছে যাদের শাড়ি পরিহিত মেয়েদের ভালো লাগে না। কথাটা বলে আরাফের দিকে তাকালো। আরাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ সে বুঝতে পারছে তিন্নি কথাটা তাকিয়ে বলেছে। রিয়েলি? এমন কেউ আছে নাকি? তাহলে সেই অরুচির রোগীর চয়েস পুরাই থার্ড ক্লাস। বলে ইমরান হো হো করে হেসে দিল। আরাফের দিকে তাকাতেই তিন্নির প্রচণ্ড হাসি পাচ্ছে, কারণ ইমরান জানি না সে কাকা অপমান করছে। আরাফ তিন্নির দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে চোখ দিয়ে তাকে গিলে খেয়ে ফেলবে। বাই দ্য ওয়ে, তোমাকে না দেখলে জানতামই না মানুষ কখনো এতটা পারফেক্ট হতে পারে। মানুষ কখনোই পারফেক্ট হয় না, সবার মাঝে কিছু না কিছু অপূর্ণতা থেকে থাকে হয়তো। আচ্ছা, আমার একটা কাজ আছে, একটু পর আসি। ওকে। ইমরান চলে যেতে আরাফ এসে তিন্নিকে চোখ রাঙিয়ে জিজ্ঞাসা করলো, আমি অরুচির রোগী? অবশ্যই। তুমি কিন্তু আমাকে অপমান করছো। আপনি অপমানযোগ্য হলে তাতে আমার কি? কথাটা বলতে বলতে একটা ছেলে এসে তিন্নিকে বলল, আপনি মালিয়া মুন্তিনি, রাইট? হ্যাঁ, আপনি? আমি সাব্বির। আপনার সাথে কি একটা সেলফি নিতে পারি? আরাফ ছেলেটার দিকে হা করে তাকিয়ে আছে। চেনা নেই, জানা নেই, কোথা থেকে উড়ে এসে ছবি তুলতে চলে আসলো। তিনি বলল, সরি ভাই, আমি অপরিচিত কারোর সাথে ছবি তুলি না। প্লিজ ম্যাডাম, একটা সেলফি। বললাম তো ভাই, সরি, বিরক্ত করবেন না। প্লিজ ম্যাডাম, জাস্ট একটা সেলফি। আরাফ বুঝতে পারছে তিনি ছেলেটার প্রতি বিরক্ত হচ্ছে, তাই সে কিছুটা রাগী সুরে ছেলেটাকে বলল, আসেন ভাই, আমার সাথে সেলফি তোলেন। আজব তো, আপনার সাথে সেলফি তুলতে কেন যাব? আমার বউয়ের সাথে ছবি তোলা যে কথা, আমার সাথে ছবি তোলা একই কথা। তাই আসেন একসাথে ছবি তুলি। সরি ম্যাডাম, ম্যাডাম যে বিবাহিত আগে জানতাম না। বলে ছেলেটা চলে গেল। তিনি হা করে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফ এটা কি বলল? এমন তো না যে সে কিছু মুহূর্তের মধ্যে তাকে মেনে নেবে। তিনি কিভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে আরাফ বলল, হা বন্ধ করো, মুখে মশা ঢুকবে। এত অবাক করার কিছু নেই, মিথ্যা এই জন্য বলেছি যেন ছেলেটা তোমাকে ডিস্টার্ব না করে। এখানে খুশি হবার মতো কিছুই নেই। তিমির এবার প্রচণ্ড রাগ হচ্ছে আরাফের উপর, তাই সে রেগে গিয়ে বলল, আপনাকে বলেছি ছেলেটা আমাকে ডিস্টার্ব করে, আমাকে ওনার হাত থেকে বাঁচান। একবারও কি আপনার কাছে হেল্প চেয়েছি? আমি এক্ষুনি ছেলেকে গিয়ে বলবো আপনি মিথ্যা বলেছেন। তুমি কোথাও যাবে না, আমার সাথে থাকবে। আপনি আমার কে যে আপনার সাথে থাকতে হবে? বলে তিনি হাঁটতে লাগলো। আরাফ তার পিছু পিছু গিয়ে তার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? আপনাকে বলতে বাধ্য না, আমার হাত ছাড়েন।
হাত ছেড়ে দিলেও তোমার পেছনেই থাকবো, কারণ তুমি আমার রেসপন্সিবিলিটি। আরফ তার হাত ছেড়ে পিছু পিছু হাঁটতে লাগলো, কারণ কেউ যেন তিন্নিকে ডিস্টার্ব না করে। তিন্নি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তার দিকে ফিরে বলল, এখন কে কার পিছনে পড়ে আছে? আমি তোমার পিছনে পড়ে আছি, কোনো সমস্যা? না, ভালোই লাগছে। এত অহংকার একটা মানুষ আমার পিছনে পড়ে আছে, বিষয়টা উপভোগ করার মতো বলে তিনি মুচকে এসে আবারও হাঁটতে লাগলো। আরফ আবারও তার পিছনে পিছনে হাঁটতে লাগলো। ভালোই লাগছে আরফকে তার পিছনে হাঁটাতে। তিন্নি, স্নেহা আর অনিকার সাথে বসে গল্প করছে। আরফ দূর থেকে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে। তিন্নির হাত নাড়িয়ে কথা বলা, তার মুখের অদ্ভুত এক মায়া জড়ানো হাসি, মাঝে মাঝে কানের নিচে চুল গুজে নেয়া, তার সৌন্দর্যের ব্যক্তিত্ব নিয়ে কখনো কোনো অহংকার না করা, খুব সহজেই সবাই আপন করে নেয়া, প্রত্যেকটা সম্পর্ককে এতটা প্রাধান্য দেয়া, আর সবাই এতটা ভালোবাসা। সত্যি তিনি অনেক সুন্দর, মন এবং সৌন্দর্য দুদিক থেকেই। আরফকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তিনি তার দিকে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, ক্রাশ খেয়েছেন নাকি ভালো লেগেছে, কোনটা? তেমন কিছু না, পার্টি তো প্রায় শেষ, বাসায় যাবে না? হ্যাঁ চলেন, সবার থেকে বিদায় নিয়ে আসি। আরাফ আর তিনি সবার থেকে বিদায় নিয়ে চলে আসলো। আরাফ গাড়ি ড্রাইভ করছে, তিনি তার পাশের সিটে বসে আছে। জানলার কাঁচ খোলা, তিনি তার বাঁ হাত জানলার ওপরে রেখে মুখটা হালকা বের করে অন্ধকার রাতে চলন্ত গাড়ি বয়ে যাওয়া ঝড়ো বাতাসগুলো উপভোগ করছে। হঠাৎ তিন্নির মোবাইল বেজে উঠল। তাকিয়ে দেখে তার মা কল করেছে। মা, তুমি এখনো জেগে আছো কেন? তোমার জন্য বাবাও হয়তো ঘুমায়নি। তুমি জানো না, বাবার ঠিকমতো ঘুম না হলে বাবা অসুস্থ হয়ে যায়। চিন্তা করিস না, তোর বাবা ঘুমিয়ে আছে। তোরা কি বাসায় ফিরেছিস? না মা, এখনো গাড়িতে আছি, একটু পরে পৌঁছে যাব। তুমি এখন ঘুমিয়ে পড়ো, কালকে কথা হবে। তিন্নি কল কেটে দিল। আরাফ সামনের দিকে তাকিয়ে বলল, তুমি সবার অনেক খেয়াল রাখো তাই না? খেয়াল রাখি না, ভালোবাসি। কাছের মানুষগুলোকে ভালোবাসলে খেয়াল রাখতে হয় না, এটা আপনা আপনি চলে আসে। কি জানি, হয়তো নিজের কাছের মানুষগুলোকে একবার ভালোবাসার চেষ্টা করে দেখেন, তখন উপলব্ধি করতে পারবেন ভালোবাসায় কতটা আত্মতৃপ্তি খুঁজে পাওয়া যায়। তিনি আবারও জানলায় হাত রেখে বাইরে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আরাফ বলে উঠল, কালকে তৈরি থেকো, খালামনির বাসায় যাব। তিনি অনেকটা অবাক হয়ে ওদিকে ফিরে তাকালো। হঠাৎ আমাদের বাসায় যাবেন? খালামনির কথা মনে পড়ছে তাই। আগে মনে পড়তো না? পড়তো, কিন্তু তখন তো তুমি পাশে ছিলে না, তাই সম্পর্ককে কিভাবে গুছিয়ে নিতে হয় জানতাম না, এখন শিখতে চাইছি। পরদিন সকালে আরাফ তৈরি হয়ে গাড়িতে বসে সবার অপেক্ষা করছে। কেমন যেন তার মধ্যে একটা ভয় কাজ করছে। এত বছরের মধ্যে সে একবারও যে তার খালামনির খোঁজ নেয়নি। এত বছর পর ওনার বাসায় যাবে, খালামনি তাকে দেখে কেমন রিয়াক্ট করবে? তিন্নি, আনহা আর তার বাবা এসে গাড়িতে বসেছে। তিনি তার মাকে যাওয়ার কথা বলেনি, আরাফ বলতে না করে দিয়েছে, কারণ সে তার খালামনিকে সারপ্রাইজ দিতে চায়। আরাফ গাড়ি ড্রাইভ করছে, পেছনে বসে তিন্নি, আনহা নানান গল্প জুড়ে দিয়েছে। মাঝে মাঝে তাদের সাথে বাবাও তাল মেলাচ্ছে। আরাফ বিষয়টা উপভোগ করছে, তারও খুব ইচ্ছে হচ্ছে তাদের সাথে একটু গল্পর আসরে অংশগ্রহণ করতে, কিন্তু সে নিজেকে তাদের সাথে মানিয়ে নিতে পারছে না। কিভাবে গল্প শুরু করবে, কোন টপিক নেই তার কাছে। তখনই আনহা বলতে শুরু করলো, আপি, তোমার মনে আছে তোমার জহির কাকার বাড়ির পেছনে যে ক্ষেত আছে, ওখানে আমি আর তার তাহানিম সেলফি তোলার সময় স্টাইল করতে করতে উল্টো দিকে গিয়ে পড়ে গিয়েছিলাম। স্টাইল করার হলো কই, পুরো শরীরে কাঁদে লেগে ভূতের মতো ক্ষেতের কিনারে দাঁড়িয়েছিলাম। ক্ষেতের মালিক আমাদের দেখে লাঠি নিয়ে কি দোনানিটাই না দিয়েছিল, কারণ ওনার ক্ষেতের ফসল নষ্ট হয়ে গিয়েছিল। কথাটা শোনার সাথে সাথে সবাই খুব জোরে হেসে দিল। আরাফ আস্তে আস্তে বলল, রিয়েলি? হ্যাঁ ভাইয়া, ওই দিন কোনো রকম নিজের জীবন বাঁচিয়ে দৌড়ে পালিয়েছি। আচ্ছা, রাস্তা দিয়ে দৌড়ে আসার সময় তোকে দেখে কেউ আতঙ্কিত হয়ে মারা যায়নি? আতঙ্কিত হতে যাবে কেন? তুই না বললি খেতে পরে ভূত হয়ে গিয়েছিলি? ভূত দেখলে তো মানুষ আতঙ্কিত হয়ে যায়, তাই বললাম। সবাই গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যে তিন্নিদের বাসার সামনে পৌঁছে গেছে। সবাই গাড়ি থেকে নেমে চলে যেতে লাগলে তিন্নি পেছনে তাকিয়ে দেখে আরাফ এখনো গাড়িতে বসে আছে। তিন্নি ফিরে গিয়ে তাকে বলল, কি হলো, আপনি এখনো গাড়িতে বসে আছেন? অ্যাকচুয়ালি কি বলবো ভেবে পাচ্ছি না, চলেন ভেতরে। তুমি যে, আমি আসছি। তিনি চলে গেল। তিন্নি, আনহা ও তার বাবাকে দেখে তিন্নির মা অবাক হয়ে গেলেন। খুশিতে আনহা আর তিন্নিকে জড়িয়ে বুকে নিলেন। ঘরের দরজায় দাঁড়িয়ে আরাফ মুচকে এসে বলল, খালামণি আমাকে জড়িয়ে ধরবে না? তিন্নির মা আরাফের কণ্ঠ শুনে দরজা তাকিয়ে দেখে আরাফ দাঁড়িয়ে আছে। তিনি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তাদের দুজনকে ছেড়ে দিয়ে আরাফের কাছে এগিয়ে গিয়ে তার দোকানে হাত দিয়ে টলমলো চোখে বলতে লাগলেন, বাবা, তুই সত্যি এসেছিস? তোমার আরাফ কি জমজ নাকি?
যে তার যমজ ভাই আসবে। এত বছর পর বুঝি তোর খালামণির কথা মনে পড়লো। আসলে খালামণি মাকে হারানোর পর নিজেকে কেমন যেন নিজের মধ্যে বন্দি করে ফেলেছিলাম। সরি খালামণি, আমাকে মাফ করে দাও। বোকা ছেলে, মায়ের কাছে সন্তান কখনো অপরাধী হয় না বলে আরাফকে জড়িয়ে ধরল। আরাফের বাবা হাসিতে বলে উঠল, এই সব কিছু আমার তিন্নি মায়ের জন্য সম্ভব হয়েছে। বাবা, তুমি ঠিক বলেছ। তিন্নি আপা, আজকের দিনটার জন্য তোমাকে ধন্যবাদ। তাদের কথা শুনে তিন্নি হেসে দিল। সত্যি আজকে তিন্নির কাছে অনেক খুশি লাগছে। এখন আর আগের মতো আরাফের অহংকারটা নিজের প্রতি কাজ করে না। আরাফ হয়তো অনেক বদলে গেছে। বিষয়টা ভাবতেই তিন্নির কাছে অনেক খুশি খুশি লাগছে। তিন্নির মা আরাফের প্রত্যেকটা পছন্দের খাবার রান্না করে নিজের হাতে তাকে খাইয়ে দিয়েছে। আজ আরাফ অনেকদিন পর তৃপ্তির সাথে খেয়েছে। খালামণির কাছে এসে তার মায়ের অনুপস্থিতি অনুভব করতে পারছে না। তিনিদের বাসায় দুপুরের খাবার শেষ করে তাদের থেকে বিদায় নিয়ে সবাই বাসায় চলে আসলো। রাত 8টায় আরাফ নিজের রুমে বসে ভাবছে আজকে দিনটার জন্য তিন্নিকে একটা ধন্যবাদ জানানো দরকার। আরাফ উঠে গিয়ে তিন্নির রুমের দরজায় নক করলেও কোনো সারা শব্দ নেই। আরাফ আস্তে দরজা খুলে ভিতরে গিয়ে দেখে তিন্নি নেই, হয়তো আনহার রুমে হবে। আরাফ আনহার রুমে গিয়ে দেখে সেখানেও তিন্নি নেই। আনহা তাকে দুষ্টুমের হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, অসময়ে তিন্নি আপুকে খুঁজছ? তেমন কিছু নও, কোথায় বলো? ছাদে গিয়ে দেখো, চাঁদ দেখায় বিভোর হয়ে আছে। আরাফ সিঁড়ি বেয়ে ছাদে গেল। ছাদে গিয়ে দেখে তিনি দোলনায় বসে আপন মনে চাঁদের দিকে তাকিয়ে আছে। কারোর আসার শব্দ পেয়ে পেছনে ফিরে দেখে আরাফ এসেছে। আরাফ তার পাশে গিয়ে দোলনায় বসে বলল, চাঁদে এমন মধ্যে এমন কি দেখো প্রতিদিন? অনেক কিছু। কই, আমি তো কিছু দেখিনি। চারিদিকে তাকিয়ে দেখেন চাঁদের এই ঝলমলে আলোয় চারপাশে কত উজ্জ্বল হয়ে আছে। চারিদিকে নিস্তব্ধ এক মধুময় পরিবেশ। মাঝে মাঝে ঝিম বাতাস এসে শরীর শিহরিত করে তুলছে। চোখ দুটো বন্ধ করে এই সময়টাকে অনুভব করে দেখেন কতটা সুস্থ অনুভব হয়। প্রকৃতির মাঝে যেন নিজেকে বিলীন করে দিতে ইচ্ছে করে। সারাদিনের যত ক্লান্তি আছে সব নিমিষেই মিটে যায়। আরাফ তিন্নির দিকে অপলক তাকিয়ে আছে। জ্যোৎস্না রাতের ঝলমলে আলোয় যেন তিন্নি মায়াবী চেহারা ঘিরে তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছে। তিন্নির মতো তার প্রতিটা কথা কাছের সৌন্দর্য বিরাজ করে। মেয়েটা সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিতে পারে। আরাফ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সে কি তিন্নির প্রেমে পড়ে গেল, নাকি তিন্নির প্রতি তার ভালো লাগা কাজ করছে? তিন্নি চোখ দুটো খুলে আরাফের দিকে তাকালো। আরাফ এখনো বেঘোরে তার দিকে তাকিয়ে আছে। তিনি কিছুটা অবাক হয়ে তার হাতে স্পর্শ করে বলল, এভাবে কি দেখছেন? চাঁদের সৌন্দর্য দেখছি। তুমি ঠিক বলেছিলে, চাঁদের দিকে তাকালে সব ক্লান্তি নিমিশেই চলে যায়, ভেতর থেকে স্বস্তি চলে আসে। চাঁদ যেমন নিজেকে সুন্দর, ঠিক তার চারপাশটাও নিজের মতো করে সৌন্দর্যময় করে তুলেছে। চাঁদ তো আকাশে, আপনি আমার দিকে তাকিয়ে কি দেখছেন? আমার পাশে বসা পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যময় চাঁদের কণা দেখছি। যে চাঁদের দিকে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হয় তোমার মধ্যে আকাশের চাঁদের থেকেও বেশি সৌন্দর্য বিরাজ করে। আবেগ ভালোই জন্মেছে দেখি বলে তিনি জোরে হেসে দিল। আরাফ তার হাসির দিকে তাকিয়ে আছে। মানুষের হাসি এতটা সুন্দর হয় এটা তিন্নিকে না দেখলে হয়তো জানা হতো না। তিনি আরও আরাফের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? তোমার হাসিটা অনেক সুন্দর, ঠিক তোমার মতো। আমার প্রেমে পড়ে গেছেন নাকি জানি না। আচ্ছা, আপনি এখানে বসে জানানোর চেষ্টা করেন, আমি আসি। কথাটা বলে তিনি বসা থেকে উঠল। আরাফ তার হাত ধরে বলল, কোথাও যেতে হবে না, বস আমার সাথে। বসে কি করব, আমার কাজ আছে। আমরা একসাথে চাঁদ দেখব, নিস্তব্ধ মধুময় পরিবেশটা অনুভব, স্বস্তির নিঃশ্বাস নেব, আর একদিন কাজ না করলেও চলবে। তিনি হা করে আরাফের দিকে তাকিয়ে রইল। এটা সত্যি সে প্রথম দিনের আরাফ, নাকি তিনি কোনো ঘোরের মধ্যে আছে? সে কি সত্যি এতটা বদলে গেছে? হয়তো না হয় এত বছর পরে তিনিদের বাসায় আরাফ কখনই পা রাখত না। দেখতে দেখতে 15 দিন চলে আসলো। আরাফ অনেক বদলে গেছে। তিন্নির সাথে এখন আর খারাপ ব্যবহার করে না। এখন তিন্নির আশেপাশে থাকতে ভালোই লাগে। তার সঙ্গে একসাথে বসে গল্প করে, রাতের আধারে দোলনায় বসে চাঁদ দেখা, তার হাতে রান্না খাওয়া, তিনি দিকে মুগ্ধ নয়নে অপলক তাকিয়ে থাকা, সব মিলিয়ে তিনি এখন তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে আরাফ ভাবছে আজ তো 15 দিন। আজ যদি সে তিন্নিকে তার সব মতামত না জানায়, তিনি এই বাসা ছেড়ে চলে যাবে। তিন্নিকে তার সারা জীবনের জন্য চাই, তিন্নিকে কিছুতেই যেতে দেয়া যাবে না। কিন্তু কি মতামত জানাবে আরাফ নিজেও জানে না। তিনি যেন তার মনে কি অনুভূতি আছে, কিভাবে বলবে ভাবতে ভাবতে ছাদে চলে গেল। আরাফ ছাদিকে দেখে তিনি আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। তার এলোমেলো চুলে খোপা করে রেখেছে, নেই কোনো সাজ, তবুও যেন তাকে একটা ফুটন্ত গোলাপের মতো লাগছে। আরাফ তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল,
তুমি কি তোমার জীবনের বাকিটা সময় আমার সাথে কাটাবে? তিনি আগে থেকে জানতো আজ আরাফ তাকে এমন কিছু বলবে। তিনি আরাফের দিকে তাকিয়ে বলল, ভালোবাসেন? জানি না, তবে জীবনের বাকিটা সময় তোমাকে পাশে চাই। পাশেই তো সবাই থাকে, যেরকম আনহা, বাবা, আপনার বন্ধুরা। আর যে মানুষটা আপনি অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করে নেবেন, সেই মানুষটা আপনার হৃদয়ের অতি মূল্যবান ভালোবাসার মানুষ হিসেবে গণ্য হতে হবে। এমনটা যদি না হয়, আমি কেন, যাকে ইচ্ছা পাশে নিয়ে বাকিটা জীবন কাটাতে পারবেন। বলে তিনি নিচে নেমে গেল। আরাফ তার যাবার পানে তাকিয়ে রইল। কিভাবে বুঝবে সে তিন্নিকে ভালোবাসে কিনা? কিভাবে এই উত্তর খুঁজে পাবে? বিষয়টা নিয়ে কারোর সাথে আলোচনা করলে হয়তো সে তার উত্তর পেয়ে যাবে, কিন্তু কার সাথে? স্নেহা বা অনিকা, তাদের মধ্যে একজনের সাথে। আরাফ স্নেহা দেখা করে তাকে বলল, আচ্ছা স্নেহা, বলতো আমি কিভাবে বুঝবো কাউকে ভালোবাসি কিনা? হাজারো ব্যস্ততার মাঝে যার কথা বারবার মনে পড়ে, সময় অসময়ে যার সাথে গল্প করতে ইচ্ছে করে, যার প্রতিটা কথা কাজে ভালো লাগা সৃষ্টি করে, যার দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করে, যেন মনে হয় পৃথিবীর সব মায়া এসে তার মাঝে ভিড় করেছে, যার সাথে তোমার জীবনের বাকিটা সময় পথ চলতে ইচ্ছে করে, তুমি তাকেই ভালোবাসো। রিয়েলি? স্নেহার প্রতিটা কথা তিন্নির সাথে আরাফের মিল পাচ্ছে। আরাফ ভাবছে, তার মানে কি সে তিন্নিকে সত্যি ভালোবাসে? ভাবতে আরাফের অন্যরকম খুশি লাগছে, কিন্তু তিন্নিকে কথাটা কিভাবে বলবে? তাই আবারও স্নেহাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তিন্নিকে কিভাবে বলবো যে আমি তাকে ভালোবাসি? প্রত্যেকটা মানুষের কাছে তার ভালোবাসার মানুষটা অনেক স্পেশাল হয়। আমার মতে এটা এই স্পেশাল মানুষটাকে যেমন তেমনভাবে প্রপোজ করা ঠিক না, বিশেষ কিছু দরকার। থ্যাঙ্কস। আরাফ চলে আসলো। তিন্নির জন্য বিশেষ কিছু করতে হবে তার। আরাফ বাসায় এসে আনহাকে চুপি চুপি বলল, তিন্নিকে নিয়ে বাইরে ঘুরতে আয়। আনহা, তিন্নিকে নিয়ে বেরিয়ে আসো বাইরে। এই সময় আরাফ তিন্নির পুরো রুম ক্যান্ডেল আর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে, কিন্তু কী দিয়ে প্রপোজ করবে? আরাফ তার জন্য কিছু নিয়ে আসেনি। তিন্নি বাসায় ফেরার আগেই আরাফ তার জন্য কিছু একটা গিফট নিয়ে আসবে। ভাবতে ভাবতে ইমরানকে কল দিয়ে আসতে বলল। ইমরান আরাফের সাথে যেতে বলল। কিসের গিফট নিতে যাচ্ছিস? আর এত তারা কিসের? আজ তিন্নিকে প্রপোজ করব, তাকে স্পেশাল কিছু গিফট করব, তার জন্য এত তারা? তাকে কতটা ভালোবাসি এটা বলতে হবে না? মুখে হাসি টেনে বলল কথাটা। ইমরান আরাফের দিকে বিস্ময় তাকিয়ে রইল। তিন্নির যে বয়ফ্রেন্ড আছে এটা তুই জানিস না? সাথে সাথে আরাফ রেগে ইমরানের দিকে তাকিয়ে বলল, এই তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি পাগল হব কেন? যা সত্যি বললাম তাই। একটা ছেলের সাথে রিলেশন আছে, ছেলেটার নাম কি যেন আমার মনে নেই। এই ফালতু কথাটাকে কি বলল? তিনি নিজের মুখে বলেছে। বিশ্বাস না হলে তুই নিজে গিয়ে ওকে জিজ্ঞাসা কর। তোর কি মনে হয় 23 বছরের একটা যুবতী মেয়ে এখনো সিঙ্গেল থাকবে? আরাফ, এই যুগে 2-4টা রিলেশন সবারই থাকে, এটা কোনো ব্যাপার না। হয়তো তোকে আমার কথাই বলেছে, ও তোর কথা বলেনি, ও অন্য কারো কথা বলেছে। আরাফ থমকে গেছে। সত্যি কি তিন্নির অন্য কারোর সাথে সম্পর্ক আছে? যদি থেকে থাকে তাহলে সে আরাফের জীবনে কেন আসলো? তিন্নির থেকে তার প্রতিটি প্রশ্নের উত্তর চাই। তিনি বাসায় ফেরার পর নিজের রুমে গিয়ে অবাক হয়ে গেল। এত সুন্দর করে ক্যান্ডেল আর ফুল দিয়ে পুরো রুম সাজিয়েছে। তিনি মুগ্ধ হয়ে দেখছে। তিনি অপেক্ষা করছে কখন আরাফ এসে তার মনের অনুভূতিগুলো তিন্নির সামনে প্রকাশ করবে। আরাফ বাসায় এসে তিন্নির রুমের দরজায় নক না করে ঢুকে পড়ল। তিনি তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনার অপেক্ষায় ছিলাম। কেন? কেন জানেন না? আরাফ তিন্নির কথার উত্তর না দিয়ে সোফায় বসে ভুরু কুচকে বলল, আচ্ছা তোমার কয়টা বয়ফ্রেন্ড আছে বা অতীতে ছিল? আরাফ মনে মনে ভাবছে তিনি উত্তরটা যেন এমন হয় অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনি জীবনে শুধু আরাফকে ঘিরেই। তিনি আরাফের দিকে বিস্ময়ভাবে তাকিয়ে আছে। যে ছেলেটার জন্য তিনি গত 15 বছর অপেক্ষায় ছিল, সে এমন একটা বাজে প্রশ্ন কিভাবে জিজ্ঞাসা করতে পারল? তার মানে তিনি চরিত্র নিয়ে আরাফের সন্দেহ করছে। এমন একটা কথা ভাবতেই তিন্নির ঘৃণা লাগছে। কি হলো, উত্তর দাও। তিনি চুপ করে দাঁড়িয়ে আছে। যে মানুষটা তার চরিত্র নিয়ে সন্দেহ করে, তার কথার জবাব দিতে তিন্নির ইচ্ছে করছে না। তিন্নিকে চুপ থাকতে দেখে আরাফ ভাবছে তার মানে ইমরান সত্যি বলেছে। তিনি আরাফের সাথে এমনটা না করলেও পারত। আরাফের প্রচণ্ড ঘৃণা হচ্ছে তিন্নির প্রতি। তোমার চুপ থাকার মধ্যে আমি আমার উত্তর খুঁজে পেয়ে গেছি। জানো তিন্নি, তুমি এই বাসায় আসার পর তুমি আমার অভ্যাস হয়ে গিয়েছ। এই 15 দিনে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি জানতাম না যে তুমি একটা দুশ্চরিত্রা মেয়ে, যার একটা ছেলে হয় না। অবশ্য দুশ্চরিত্র মেয়েদের এক ছেলে দিয়ে তাদের দেহের চাহিদা মেটে না। তো হবে তো কিভাবে? তোমার মতো 3rd ক্লাস মেয়ের থেকে ভালো রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকা পতিতাগুলা, যারা টাকার বিনিময়ে নিজেকে বিলিয়ে দিচ্ছে।
তুমি নিজেকে কিসের বিনিময়ে বিলিয়ে বেড়াচ্ছ? তিনি তোমার কিসের অভাব? নাম খ্যাতি সব আছে, তবে তো নিজ কাজ করতে তোমার বিবেকে বাধে না? একবার আমার বাবার কথা চিন্তা করনি? তোমার বয়ফ্রেন্ড থাকার পরেও কেন এসছো আমার কাছে? তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ে কখনো আমার যোগ্য হতে পারি না। আমি প্রথম দিন তোমার ব্যাপারে ঠিক ধারণা করেছিলাম। তোমার 15 দিনের সময় শেষ, দয়া করে আজ এই মুহূর্তে আমার বাসা ছেড়ে বেরিয়ে যাও। বলেই আরাফ রুম থেকে বেরিয়ে গেল। তিন্নি ঠায় দাঁড়িয়ে রইল। আরাফ এতটা নিচু মনের মানুষ জানলে তিনি কখনোই এই বাসায় পা রাখত না। আজ আরাফ তিন্নির চরিত্র তার আত্মসম্মানে আঘাত করছে। যে কথাগুলো আজ আরাফ তিন্নিকে বলেছে, এর জন্য তিনি কখনো তাকে ক্ষমা করবে না। তিনি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে তার। নিজের কাপড়গুলো গুছিয়ে এই রাতে এসে চলে গেছে তার বাসায়। তিনি যাওয়ার সময় কেউ তাকে দেখেনি। আনা তাকে খুঁজতে খুঁজতে আরাফকে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া তিনি আপু কই? ওই থার্ড ক্লাস ক্যারেক্টারলেস মেয়ের নাম আমার সামনে নিবি না। কি বলে তুমি? একদম ঠিক বলেছি, ওই দুশ্চরিত্র মেয়ের আসল চেহারা আমার সামনে এসে গেছে। তুমি কিভাবে বুঝলে তিনি আপু চরিত্রহীন? ইমরান বলেছে ওই মেয়ের বয়ফ্রেন্ড আছে, একটা ছেলের সাথে রিলেশন থাকার পরে আমার কাছে এসছে। ছি, কতটা নিকৃষ্ট হলে একটা মেয়ে এমন কাজ করতে পারে। আনা বিষময় নিয়ে তাকিয়ে আছে। বাইরে একটা ছেলের কথা বিশ্বাস করে তিনি কেমন বাজে একটা অপবাদ দিতে পারলে আজ আরাফকে তার ভাই হিসেবে পরিচয় দিত, তার যেন লজ্জা লাগছে। আনা স্বাভাবিকভাবে বলল, ইমরান ভাই তোমাকে বলেনি? আজ বিকেলে আমি যখন তিন্নি আপুকে নিয়ে বেরিয়েছিলাম, উনি আমাদের পেছন পেছন এসে তিন্নি আপুকে প্রপোজ করেছে। আর তিন্নি আপু সরাসরি তোমার কথা বলে ওনাকে রিজেক্ট করে দিয়েছে। উনি বলেনি তিন্নি আপুর বয়ফ্রেন্ড হিসেবে তোমার পরিচয় দিয়েছে? কথাটা শোনার সাথে সাথে আরাফ স্তব্ধ হয়ে গেল। এটা সে কি করলো? ইমরানের কাছে তিন্নি তার কথাই বলেছে, অথচ আরাফ তার উপর এতটা জঘন্য ঘৃণিত অপবাদ দিয়ে দিল। এখন সে কি করবে? তিনি প্রথম দিন তাকে বলেছিল সে তার জীবনের থেকে বেশি তার আত্মসম্মানকে ভালোবাসে। আরাফ তার সাথে এতটা বাজে ব্যবহার করেছে, তার আত্মসম্মানে আঘাত করেছে। তিনি কি তাকে কখনো ক্ষমা করবে? আনা আবারও বলতে লাগলো, ছি ভাইয়া, তোমার মন মানসিকতা এতটা নিচু হবে কখনো ভাবিনি। যে মেয়েটা 15 বছর নিষ্ঠার সাথে তোমার অপেক্ষা করেছে, তুমি তাকে চরিত্রহীন বলছো, তাকে তোমার অযোগ্য বলছো। তুমি নিজেই তার যোগ্য কিনা সেটা বিবেচনা করে দেখো। আমি তোমার বোন হয়ে বলছি, তোমার মতো ছেলে তিন্নি আপুর জীবন সাথী হবার যোগ্যতা বহন করে না। সে তোমার থেকে অনেক ভালো কাউকে আশা করে। আমি এটাই চাইব, তিন্নি আপুকে যে মন থেকে ভালোবাসে তাকেই যেন পায়। কথাগুলো ভাবতে ভাবতে কারোর আশার শব্দ পেয়ে তিনি বাস্তবে ফিরে এলো। পেছন তাকিয়ে দেখে আরাফ দাঁড়িয়ে আছে। তিনি কিছু না বলে বেলকনি থেকে রুমে চলে গেল। আরাফ তার পিছু পিছু গিয়ে বলল, তুমি এখনো জেগে আছো কেন? চোখের ঘুম কেড়ে নিয়ে এখন জিজ্ঞাসা করছেন কেন জেগে আছি? বা মাঝে মাঝে আপনাকে দেখলে অবাক হয়ে যায়, মানুষ এতটা নিখুঁত অভিনয় কিভাবে করতে পারে। আমি অভিনয় করছি না। আমি আপনার থেকে কোনো এক্সপ্লেইন শুনতে চাই না, দয়া করে আমার সামনে থেকে চলে যান। কথাটা বলে তিন্নি সোফায় শুয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। আর আফঠায় দাঁড়িয়ে আছে কিভাবে সে তিন্নির মনে ভালোবাসা জাগিয়ে তুলবে। তিনি যে তাকে এতটা ঘৃণা করে, তার সাথে কথা বলে তো দূরের কথা, তার চেহারাও দেখতে চায় না। সকালে আরাফ ঘুম থেকে উঠে দেখে তিন্নি রুমে নেই। কোথায় গেল সে? ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে তাকে খুঁজতে দেখে তিন্নি রান্নাঘরে। তিন্নিকে দেখে আরাফ স্বস্তির নিঃশ্বাস নিল। আরাফ তার কাছে গিয়ে বলল, তুমি এখানে কি করছো? দেখতেই পাচ্ছেন রান্নার আয়োজন করছি। তুমি আমাকে না বলে রুম থেকে বেরিয়েছ কেন? তিন্নি আরাফের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এখন কি রুম থেকে বের হলে আপনার পারমিশন নিতে হবে নাকি? না মানে তোমার রুমে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। আপনার ভয় কেটে গেলে ফ্রেশ হয়ে নাস্তা করে নিন। বলে তিনি রান্নার আয়োজন শুরু করলো। আরাফ তার দিকে অপলক তাকিয়ে রইল। থাক না, তিন্নি তার ওপর রেখে করুক না যত ইচ্ছা ঘৃণা, তবু যে তার চোখের সামনে আছে এটাই আরাফের অনেক বড় পাওয়া। এটা ভেবে আরাফ প্রতিক্ষণে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। আরাফ ফ্রেশ হয়ে নাস্তা সেরে ড্রয়িং রুমে এসে দেখে তার ছোট্ট খালামণি বসে আছে। আরাফ ওনাকে দেখে বলল, কি গো শ্বশুর শাশুড়ি মা, সকাল সকাল মেয়ের জামাই বাড়ি চলে এলে যে? মেয়েকে মিস করছো নাকি মেয়ের জামাইকে? আরাফ, কালকে কাজটা কিছু ঠিক করলি? আমি আবার কি করলাম? তুই তিনি কীভাবে তুলে নিয়ে আসলি কেন? জানিস আমাদের কতটা লজ্জার মুখে পড়তে হয়েছে? গ্রামের মানুষ নানানজন নানান কথা বলতে শুরু করেছে। কেন তুমি তাদের বলেন ছোটবেলা থেকে তিন্নির সাথে আমার বাগদান হয়ে গিয়েছিল, আমি আমার বউকে নিয়ে এসেছি? এখানে কার কি বলার থাকতে পারে? বউকে নিয়ে এসেছিস? যদি বউকে নিয়ে আসার ইচ্ছা থাকতো বরযাত্রী নিয়ে সমাজবদ্ধ হয়ে বিয়ে করে আনলি না কেন?
তোমরা মা মেয়ে আমাকে সে সুযোগ দিলে কই? আমার বউকে অন্য রাতে তুলে দেওয়ার চিন্তায় বিভোর ছিলে। কাজটা কি তুমি ঠিক করেছিলে? তাই আমি আমারটা করতে বাধ্য হয়েছে। কি ঠিক কি ভুল আমি এত কিছু বুঝি না। আমি চাই তোরা দুজনে সুখী হ। আরাফ উঠে গিয়ে তার খালামণির দুগাল হাত দিয়ে বলল, খালামণি, আমি তিন্নিকে পেয়ে অনেক সুখী। আর তিন্নি আমাকে ভালোবাসে। হয়তো কোনো এক কারণে ভালোবাসাটা অপ্রকাশিত রয়েছে। যেদিন তিন্নির সব রাগ অভিমান কেটে যাবে সেদিন দেখবে তোমার ছেলে মেয়েগুলোর পৃথিবীর সেরা দাম্পত্য জীবন কাটাবে। তোদের জন্য সেই দোয়া রইল। একটা কথা মাথায় রাখ, তিন্নিকে যতটা পারবি জব্দ করে রাখবি। তোমার মেয়েকে জব্দ করা এতটা সহজ নাকি? তুই ওর স্বামী, তুই চাইলে অবশ্যই পারবি। তুমি যেহেতু বলেছ, চেষ্টা করে দেখতে পারি। তিন্নির মা আর আরাফের বাবা তাদের বিয়ের ব্যাপারে আলোচনা করছে। বিয়েটা যেভাবেই হোক বউ ভাতের ছোটোখাটো একটা অনুষ্ঠান করলে মন্দ হয় না। তারা ভেবেছিল আরাফ তিন্নির বিয়ে অনেক বড় অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে দিবে, কিন্তু তিন্নির মনের অবস্থা ভালো নেই। এটা ভেবে ছোটোখাটোভাবে অনুষ্ঠান মিটিয়ে নেবে। যখন তিন্নি সম্পর্কটাকে মেনে নেবে নিয়ে তখন না হয় ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করবে। তিন্নি রান্না শেষ করে এসে দেখে তার মা এসেছে। তার মায়ের দিকে তাকাতেই তার চোখ দুটো ছলছল হয়ে আসছে। কাল হয়তো তার মা বাবাকে সমাজের সামনে অনেক অপমানিত হতে হয়েছে। তিন্নির মা এসে তাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিল। তিন্নিকে অনেকক্ষণ বুঝিয়ে উনি চলে গেলেন। প্রতিটা সম্পর্ককে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। তিন্নি ওনার কথায় কোনো তোয়াক্কা করেনি, কারণ সে তার নিজের জায়গায় অটুট। আরাফকে দ্বিতীয়বার সুযোগ দেয়া তার পক্ষে কখনো সম্ভব না। রাত প্রায় 11টা বাজে। তিন্নি বিছানায় বসে বই পড়ছে। তিনি বই পড়তে খুব ভালোবাসে, তাই আরাফ অনেকগুলো গল্পের বই কিনে রেখেছে। তিনি আপন মনে বই পড়ছে, আর আরাফ সোফায় বসে তিন্নিকে তাকিয়ে দেখছে। আরাফ ভাবছে প্রথম দেখায় কেন সে তিন্নিকে এতটা গভীরভাবে দেখেনি। তিন্নিকে দেখে মনে হচ্ছে যেন জ্যোৎস্না রাতের পূর্ণিমার চাঁদ তার সামনে বসে আছে। কোন এক ফুটন্ত লাল গোলাপ হার মেনে যাবে তিন্নির সৌন্দর্যের কাছে। আরাফের যেন চোখ সরাতে ইচ্ছে চাইছে না তিন্নি থেকে। তিন্নি আর চোখে তাকিয়ে দেখে আরাফ তার দিকে এক মনে তাকিয়ে আছে। আরাফের এভাবে তাকিয়ে থাকা দেখে তিন্নির কাছে খুব অস্বস্তিকর লাগছে। তিন্নি পড়ায় মন বসাতে পারছে না। বই বন্ধ করে তিন্নি উঠে গিয়ে তাকে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি আমার বউ কতটা সুন্দর। বলে আরাফ একগাল হেসে দিল। বসা থেকে তিন্নির হাত ধরে একটানে তার কোলে বসিয়ে দিয়ে 2 হাত দিয়ে তার কোমর জড়িয়ে ধরে চুলে মুখ গুজে বলল, আচ্ছা তিন্নি, তুমি এত সুন্দর কেন? ছাড়েন আমাকে। ছাড়বো না, আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে তোমার সমস্যা কোথায়? আরাফ, কাজটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। ঠিক বলেছ, একজন আদর্শ স্বামী হিসেবে কোথায় তোমাকে জড়িয়ে ধরে আদর করবো তা না করে শুধু জড়িয়ে ধরে আছি, এটা কি ঠিক হচ্ছে? তিনি প্রচণ্ড রেগে আরাফের থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। আরাফের থেকে অনেকটা দূরে গিয়ে বলল, আগে একজন ভালো মানুষ হয়ে দেখান, তারপর না হয় একজন আদর্শ স্বামীর কর্তব্য পালন করতে আসেন। এখন এখান থেকে সরেন, আমি ঘুমাবো। আরাফ সোফায় বসে থেকে ভ্রুর দুটি নাচিয়ে বলল, বিছানা থাকতে তুমি এখানে কেন ঘুমাবে? আপনার বিছানায় ঘুমানোর মতো ইচ্ছে বা রুচি আমার নেই। কেন? এতক্ষণ তো আমার বিছানায় বসে গল্প পড়ছিলেন, তখন সমস্যা হয়নি। এখন কি ইচ্ছে আর রুচি দুটোই বদলে গেছে? কথাটা বলে আরাফ হাসতে শুরু করলো। আরাফের হাসি দেখে তিন্নির প্রচণ্ড রাগ হচ্ছে। রাগের চোটে কিছু না বলে তিন্নি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আরাফ ফিল্মের লাইট অফ করে বিছানায় গিয়ে তিন্নির পাশে শুতে গেলে তিনি শোয়া থেকে উঠে বসে পড়ল। অন্ধকার রুমে এসে আরাফের দিকে রেগে কটমট করে তাকিয়ে রইল। আরাফ সেদিকে তোয়াক্কা না করে বিছানায় শুয়ে পড়ল। তিনি আরাফকে তার পাশে সহ্য করতে পারছে না। সে বিছানা ছেড়ে উঠে যেতে লাগলে আরাফ হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? মরতে যাচ্ছি। তাহলে তো তোমাকে যেতে দেওয়া যাবে না, বলে আরাফ একটানে নিজের কাছে টেনে নিল। তিনি রেগে গিয়ে বলল, হচ্ছেটা কি? স্বামী স্ত্রীর মাঝে অনেক কিছুই হওয়াটা স্বাভাবিক। যদি আমাদের মাঝে এখনো কিছু হয়নি, তুমি চাইলে অনেক কিছুই হতে পারে। বলে আরাফ চোখ টিপ মেরে তিন্নিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আরাফের এমন আচরণে তিন্নির দম বন্ধ হয়ে আসছে। সে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলল, এখন যদি আপনি আমাকে না ছাড়েন আমি চিৎকার করতে বাধ্য হব। এই রাতে তুমি চিৎকার করলে বাড়ির সবাই কি ভাববে বলো তো? কি একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তার চেয়ে ভালো তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, আমি কিছু করব না। আমাকে ছাড়েন, আপনার প্রতিটা স্পর্শ আমার দম বন্ধ হয়ে আসছে। নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার। আমি ছাড়তে ইচ্ছুক না। ছাড়াছাড়ি চিন্তা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। কালকে অনুষ্ঠানে তোমাকে সবচেয়ে বেশি সুন্দর দেখাতে হবে। এখন যদি না ঘুমাও চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, যেটা আমি মোটেও মানতে রাজি না। আপনার এই বাড়াবাড়ির ফল কিন্তু অনেক খারাপ হবে, দেখা যাবে। তিনি অনেকক্ষণ চেষ্টা করেও আরাফের থেকে নিজেকে ছাড়াতে পারিনি। কাল রাতে তার ঠিক মতো ঘুম হয়নি, তাই আজ ঘুমের রাত্রে চোখে এসে ভিড় করছে।
তিনি আরাফ দুজনেই কিছুক্ষণের মধ্যে ঘুমের ঘোরে তলিয়ে গেছে। নানান রকম ফুল আর ঝাড়বাতি দিয়ে বাড়ির চারপাশে সাজিয়েছে। পুরো বাড়ির ভেতরটা লাল, সবুজ, হলুদ, সাদা রঙের নানান ফুলের সমর দিয়ে বৌভাত অনুষ্ঠানের জমজমাট আয়োজন করেছে। পার্লারের মেয়েরা তিন্নিকে সকাল থেকে সাজাতে ব্যস্ত। লাল খয়েরি রঙের একটা বেনারসি শাড়ি পরিয়েছে, সাথে গা ভর্তি গহনা। এসব দেখে তিন্নি প্রচণ্ড বিরক্ত হচ্ছে। কি দরকার একটা অসম্পূর্ণ সম্পর্ককে নিয়ে এতটা হইচই করার, লোক দেখানো, এত আয়োজন করার? আনা এসে তিন্নিকে দেখে তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে বলল, ভাবি, আজ যদি মা বেঁচে থাকতো তোমাকে এই রূপে দেখে এতটা খুশি হতো যার কোনো সীমা না থাকতো না। তোমাকে এতটা সুন্দর লাগছে যা বলে বোঝাতে পারবো না, যেন স্বর্গ থেকে নেমে আসা একটা অপসরী। আটা ময়দা মেখে ভূত বানিয়ে দিয়েছে, আর তুমি বলছো অপসরী? আজকে দিনটা সহ্য করে নাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন কি এখানে বসে থাকতে হবে? না, নিচে চলো, অনেক মেহমান চলে এসেছে। চলো। সকাল থেকে বাসায় মেহমান আসতে শুরু করেছে, এখন আসছে। বলেছিল ছোটোখাটো একটা অনুষ্ঠান করবে, এটাকে ছোটোখাটো অনুষ্ঠান বলে? আনহা তিন্নিকে নিচে নিয়ে আসে আরাফের পাশে বসিয়ে দিল। আরাফ পাশ ফিরে তিন্নির দিকে তাকাতে তার চোখ দুটো আটকে গেল। হাঁ করে অপলক তাকিয়ে আছে তার দিকে। তিন্নিকে দেখে তার যেন হার্টবিট বেড়ে যাওয়ার উপক্রম। মেয়েটা তো সুন্দরী, যতবার আরাফ দেখে ততবার তার প্রেমে পড়ে যায়। তিনি আর চোখে আরাফের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ বন্ধ করেন, না হয় মুখে মশা ঢুকবে। আরাফ তিন্নির বাম হাতটা তার দুহাতের মাঝে টেনে নিয়ে বলল, ঢুকবে, তোমাকে বাবার নেশায় দু একটা মশা খেতেই পারি, তাতে সমস্যা কি? ছি, খাটাস একটা। বলে তিনি আরাফের দিকে তাকিয়ে তার হাতটা ছাড়িয়ে নিতে চাইল। আরাফ হাতটা শক্ত করে ধরে বলল, এমন করছো কেন? হাত ছাড়িন। যদি না ছাড়ি আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। গিয়ে দেখাও। তিন্নির সাথে সাথে রেগে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা তিন্নির মা বলল, কি হয়েছে? উঠলি কেন? আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি বস, না হয় থাপ্পড়ায় সব দাঁত ফেলে দেব। ফাজিল মেয়ে। মা, বাড়ি ভর্তি মেহমান, দেখছিস না বেয়াদব মেয়ে, ফাজিল কোথাকার। পাশে বসে আরাফ হেসে কুটি হয়ে যাচ্ছে, তার হাসি যেন থামছে না। তিনি আরাফের দিকে রেগে তাকিয়ে আছে। ইচ্ছে করছে একটা লাঠি দিয়ে আরাফের মুখে বাড়ি দিয়ে তার মুখটার হাসি বন্ধ করে দিতে, সাথে সবগুলো চুল টেনে ছিঁড়ে মাথা ন্যাড়া করে দিতে। তিনি রেগে আবারও আরাফের পাশে বসে পড়ল। আরাফ দুষ্টামির হাসিতে বলল, কি হয়েছে, যাবে না? নাকি আমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না? একদম চুপ থাকেন, না হয় কিছু একটা দিয়ে বাড়ি দিয়ে আপনার মুখটা বোচা করে ফেলবো। এত কথা কিভাবে বলেন? ছাগলের মতো সারাক্ষণ ম্যামে করতে থাকেন, পাগল ছাগল কোথাকার, ফাজিলের হাড্ডি, অস্বস্তিকর লোক একটা। তিনি প্রচণ্ড রেগে কাপ ফোপাতে লাগলো। আরাফের মুখটা চুপসে গেল। এই মুহূর্তে তার চুপ থাকাই ভালো। এটা ভেবে আরাফ তার সাথে আর কথা বলল না। কখন থেকে সেই একই জায়গায় বসে থাকতে থাকতে তিনি বিরক্ত হয়ে গেছে। একের পর এক মেহমান এসে তিনিকে এর দেখে তার গুণাবলী করে যাচ্ছে। তিনি প্রচণ্ড অস্বস্তিকর লাগছে। কিছুদিন পরে সে আরাফের সাথে থাকবে না, তাহলে কেন সবার সামনে আরাফের স্ত্রী বলে তাকে পরিচয় করা হচ্ছে? যে সম্পর্কটা তিনি মন থেকে মানতে পারছেন না, এটা নিয়ে তাকে এত আয়োজন কেন? দুপুরের খাবারের সময় হলে আন্না তার কয়েকজন বান্ধবী মিলে বড় একটা প্লেটে অনেক রকমের খাবার সাজিয়ে আরাফ আর তিন্নির সামনে নিয়ে আসলো। বৌভাত অনুষ্ঠানে স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খাওয়ার নিয়ম। এক প্লেটে খাবার খেলে নাকি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়ে। প্রতিটা অঞ্চলে কিছু ভিন্ন নিয়ম থাকে, এটা তাদের অঞ্চলের নিয়মই। তিন্নির মুখে স্পষ্ট বিরক্তি ভাব দেখা যাচ্ছে। কে বানিয়েছে এই নিয়ম? তিন্নির মা এগিয়ে এসে তিন্নিকে বলল, কি হলো, দুজনে খাওয়া শুরু কর। মা, সব কিছুতে এমন বাড়াবাড়ি না করলে হয় না। এটা বাড়াবাড়ি না, এটা আমাদের সমাজের নিয়ম। শাশুড়িমার সমাজের এই নিয়মটা যে বানিয়েছে তাকে অনেক ধন্যবাদ। বলেই আরাফ একগাল হেসে দিল। তিনি তার দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও আরাফের সাথে একই প্লেটে খাবার খেল। রাত প্রায় 9টা বাজে। অনুষ্ঠান শেষে তিন্নির পরিবার সহ একে একে সব মেহমান চলে গেল। আনা তার বান্ধবীরা মিলে তিন্নিকে আরাফের রুমে নিয়ে গেল। বাসর ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছেন, মনে হচ্ছে বিছানার চারপাশে লাল ও সাদা গোলাপ দিয়ে মুড়িয়ে রেখেছে। বিছানার উপরের দিকের নীল রঙের দেয়ালটাই লাল ফুল দিয়ে লিখে রেখেছে আরাফ তিন্নির বাসর ঘর। তার চারপাশে সোনালি রঙের বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে। রুমটা দেখে তিন্নির চোখ দুটো আটকে গেলেও মুহূর্তের মধ্যে সামলে নিল নিজেকে। আনা তিন্নির দিকে তাকিয়ে ভ্রু দুটো নাচিয়ে বলল, ভাবি কেমন হয়েছে? অনেক সুন্দর। তুমি ভাইয়ের অপেক্ষা করো, আমি চললাম। আনা তার বান্ধবীদের নিয়ে চলে গেল। তিনি বিছানায় বসে বিছানার চাদর একবার হাতে বুলিয়ে নিল। হয়তো আবেগের বসে এই মেয়েটার সময়টার জন্য তিনি অনেক দিন অপেক্ষা করেছিল। অনেক স্বপ্ন ছিল তার এই সময়টা জুড়ে, কিন্তু আজ সময়টা তার বদলে গেছে। তিনি মনে এখন আর আরাফকে নিয়ে কোনো রকম চাইতে বা স্বপ্ন নেই।
আছে একরাশ ঘৃণা, রাগ আর অভিমান। আরাফের কথা মনে পড়তে তিন্নির কাল রাতের কথা মনে পড়ল। কাল রাতে আরাফ তিন্নির সাথে ঘুমানো নিয়ে যা অত্যাচার করেছিল, আজ সে এমনটা মোটেও হতে দিবে না। আরাফ আসার আগেই তিন্নি উঠে গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বিছানায় গিয়ে সে শুয়ে পড়ল। এখন তার কাছে নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। আজ আরাফ তাকে বিরক্ত করতে পারবে না। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে চোখ দুটি বন্ধ করে ঘুমাতে যাবে। যখনই দরজার ওপাশ থেকে আরাফের বাবা দরজা হালকা ধাক্কা দিয়ে তিন্নিকে ডাকতে লাগলো, তিন্নি মা, দরজা খুলবি, একটা দরকার ছিল। তিনি অনেকটা চিন্তিত হয়ে শোয়া থেকে উঠে বলল, বাবা কিছু হয়েছে? হ্যাঁ মা, দরজাটা খুল, তারপর বলছি। আসছি বাবা। তিনি দরজা খুলে দেখে আরাফ তার বাবার পেছনে দাঁড়িয়ে মিটমিট হাসছে। তিনি বুঝতে পারছে দরজাটা ইচ্ছে করে আরাফ তার বাবাকে দিয়ে খুলিয়েছে, কারণ আরাফ একা আসলে কখনোই সে দরজা খুলতো না। তবু তিনি তার শ্বশুরকে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা, কেন ডাকলেন? কিছু নেই, এমনি রেখেছি। অনেক রাত হয়েছে বাবা, তুমি কি ঘুমিয়ে পড়ো, বলে আরাফ রুমে ঢুকে পড়ল। তিন্নির মেজাজ প্রচণ্ড খারাপ হচ্ছে। আরাফের বাবা চলে যেতেই আরাফ দরজা লক করে ফেলল। তিন্নি আরাফের সাথে কোনো কথা না বাড়িয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আজকে তার আর শান্তির ঘুম হবে না। অশান্তির মূল কারণ শয়তানের জম চলে এসছে রুমে। আরাফ তার পেছনের ব্যালকনিতে গিয়ে তিন্নিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি কি ভেবেছিলে আমাকে ছাড়া একা একা বাসর রাত কাটাবে আর আমি তা হতে দেব? কখনো না। কথায় কথা জড়িয়ে ধরেন কেন? দূরত্ব বজায় রেখে কথা বলতে পারেন না? কখনই না। এসবের অভ্যাস করে নাও। তিনি আরাফের হাতটা তার কোমর থেকে ছাড়ানোর চেষ্টা করতেই আরাফ আরও শক্ত করে চেপে ধরল। আরাফ তিন্নির ঘাড়ের কাছে তার মুখ নিতেই আরাফের গরম নিঃশ্বাস এসে তিন্নির ঘাড়ে পড়ছে। আরাফ তিন্নির গলা একটা চুমু খেয়ে তার খোপা করা চুল খুলে গুজে দিল। তিনি শিহরে উঠে চোখ দুটো বন্ধ করে আরাফের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। আরাফ দোহাতে তাকে বাহু ডোরে আবদ্ধ করে তার খোলা চুলগুলোতে মুখ গুজে বলল, এমন ছটফট করছো কেন? এমন বজ্জাত শয়তান যদি আমাকে সাপের মতো পেঁচিয়ে রাখে, আমি কি খুশিতে নাচবো নাকি? ছাড়েন আমাকে। ছেড়ে দিচ্ছি, রুমে চলো, বলে আরাফ তিন্নিকে তার বাহু ডোরে থেকে ছেড়ে তাকে টেনে কোলে নিয়ে রুমে হাঁটা শুরু করলো। তিনি ইচ্ছে করছে নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে। আরাফ তিন্নিকে বিছানায় নামিয়ে দিয়ে বলল, এখন কি ঘুমাবে নাকি চাঁদ দেখতে ছাদে যাবে? তিনি আরাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কি ভাবেন নিজেকে? আপনি বলবেন আর আমি দৌড়ে আপনার পিছনে পিছনে চলে যাব? আমার মতো একটা আদর্শ স্বামী থাকতে তুমি দৌড়ে যাবে কেন? আমি তোমাকে 5 কোলা করে সিঁড়ি বেয়ে ছাদে নিয়ে যাব, তুমি শুধু বলে দেখবে কিনা। আপনার দেখতে ইচ্ছা হলে আপনি যান, আমাকে বিরক্ত করবেন না, আমি এখন ঘুমাবো। তিনি বিছানা ছেড়ে সোফায় গিয়ে বসে পড়ল। দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে চিন্তা করতে লাগলো কিভাবে আরাফের হাত থেকে বাঁচা যায়। আরাফ তিনি সামনে গিয়ে বলল, মুখের থেকে হাত সরাও। তিনি মুখের থেকে হাত সরিয়ে অবাক হয়ে বলল, কেন? তুমি মুখ ঢেকে রাখলে আমি চাঁদ দেখব কিভাবে? চাঁদ কি আমার মুখে লেগে আছে? আজও চাঁদ তোমার মুখে লেগে থাকবে কেন? তুমি আমার চাঁদ সুন্দরী, তোমার মুখের দিকে তাকালেই তো চাঁদ দেখা যায়। আরাফ তাকে এতটা বিরক্ত করছে যে সে সহ্য করতে পারছে না। এতটা প্যারা নেওয়া সম্ভব না। তিনি ইচ্ছে করছে আরাফের হাত পা মুখ সব বেঁধে তাকে নির্জন কোনো জঙ্গলে ফেলে দিয়ে আসতে। তিনি প্রচণ্ড রেগে নিজের চুলগুলো টেনে ধরেছে ছেড়ে ফেলার জন্য। আরাফ তিনি হাত দুটি ধরে বলল, কি হলো, মাথা ব্যথা করছে? আসো মাথায় তেল দিয়ে বিলি করে দিই। হ্যাঁ, প্রচণ্ড মাথা ব্যথা করছে। আমার মাথায় তেল দেবার প্রয়োজন নেই, আমি একটু ঘুমাতে চাই। আমাকে কি শান্তিতে ঘুমাতে দিবেন নাকি দিবেন না? তিনি চোখ দুটি রাগের চোটে লাল হয়ে গেছে। আরাফ বুঝতে পারছে তিনি প্রচণ্ড রেগে আছে। তাকে এই মুহূর্তে বিরক্ত না করলেই ভালো হবে। আরাফ কিছুটা নিচে সুরে বলল, সরি তোমাকে বিরক্ত করার জন্য। তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। বিরক্ত হচ্ছে বুঝতে পারছেন, তার জন্য শুক্রিয়া। আর আমি এখানেই ঘুমাবো। আমি যেহেতু বলেছি তুমি বিছানায় ঘুমাবে, তার মানে তুমি বিছানায় ঘুমাবে, বলে আরাফ আবারও তিন্নিকে কোলে তুলে নিল। তিনি চোখ রাঙিয়ে বলল, কথায় কথায় এভাবে কোলে তুলে নেন কেন? আমাকে কি আপনার ছোট বাচ্চা মনে হয়? তুমি তো ভুলে যাচ্ছ আমি তোমার থেকে 4 বছরের বড়। সেক্ষেত্রে তো তুমি আমার অনেক ছোট, তাই না? আর আমার বউকে কোলে নিচ্ছি, তোমার সমস্যা কোথায়? বলে আরাফ তিন্নিকে বিছানায় নামানোর সময় তার গালে এক ছোট্ট একটা চুমু খেয়ে এক গালে হেসে দিল। সাথে সাথে যেন তিন্নি রোবটের মতো শক্ত হয়ে গেছে। আরাফ এটা কি করলো? এতটা বাড়াবাড়ি তিন্নির সহ্য হচ্ছে না, কিছু একটা করতে হবে। তিনি ভাবছে কি করা যায়। তখন আরাফ বলল, তুমি ঘুমিয়ে পড়, আমি আসছি, বলে আরাফ বাথরুমে গেল। বাথরুমে যাওয়ার পর তিন্নির মাথায় একটা বুদ্ধি এলো। তিনি বিছানা ছেড়ে উঠে বাথরুমের দরজাটা আস্তে করে বাইরে থেকে লক করে দিল, যে আরাফ টেরই পেল না। তিনি পরম শান্তিতে বিছানায় গা এলিয়ে দিল। এখন আর আরাফ তাকে চালাতে পারবে না, তার শান্তির ঘুম হবে।
আরাফ বাথরুম থেকে বের হবার জন্য দরজা খুলতে গেলে দেখা গেল দরজা খুলছে না। অনেক ধাক্কাধাক্কির পরে আরাফ বুঝতে পারলো দরজা বাইরে থেকে লক করা। দরজা বাইরে থেকে কীভাবে লক হলো ভাবতে ভাবতে তিন্নিকে ডাকতে লাগলো। তিন্নি, এই তিন্নি, ও বউ, আমার কলিজার বউ, শুনতে পাচ্ছ? তিনি বিরক্তি নিয়ে বাথরুমের দরজার দিকে তাকালো। আরাফ এভাবে ডাকাডাকি করলে সে ঘুমাবে কিভাবে? আরাফ দরজা ধাক্কা দিয়ে তিন্নিকে ডেকেই যাচ্ছে। তিনি প্রচণ্ড বিরক্ত হয়ে উঠে বাথরুমের কাছে গিয়ে বলল, একদম ডাকাডাকি করবেন না। অনেক শখ না আপনার বাসর করার, এখন বাথরুমে বসে বাসর করেন। আপনার জন্য শুভকামনা রইল। তিনি, প্লিজ দরজাটা খুলো, এখানে বাসরের মতো জায়গা নেই। আমি সারাত কীভাবে থাকবো? আমি তোমাকে আর বিরক্ত করবো না, প্লিজ। আপনাকে বিশ্বাস করি না। ওকে, প্রমিস করছি, আমি তোমাকে আর বিরক্ত করবো না। ওকে। তিনি দরজাটা খুলে দিল। আর বাথরুম থেকে বেরিয়ে তিনি দিকে তাকিয়ে রইল। বাসর ঘরে কোনো বউ তার স্বামীর সাথে এরকম করে, এটা তার জানা ছিল না। তিনি সেদিকে তোয়াক্কা না করে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। আরাফ চাইলেও এখন কিছু করতে পারবে না, কারণ সে তাকে ওয়াদা করেছে বিরক্ত করবে না। ভোর 5:30টায় তিন্নির ঘুম থেকে উঠে দেখে আরাফ বিছানায় নেই। লোকটা এত সকাল সকাল কোথায় গেল? যেখানে যাক, অবশ্যই তাতে তিন্নির কিছু যায় আসে না। তিনি উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে রান্নাঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নিচে নামলো। নিচে আসতে দেখে আরাফের বাবা আর আরাফ একসাথে বাসায় ঢুকছে। তার শ্বশুর একজন নামাজি ব্যক্তি, এটা সে ভালো করে জানে। কিন্তু আরাফের মাথায় টুপি দেখে তিনি কিছুটা অবাক হলো। হয়তো সেও তার বাবার সাথে মসজিদে গেছে। বা আরাফের মধ্যে এতটা পরিবর্তন, বিষয়টা নিয়ে তিনি সত্যি অনেক অবাক হয়েছে। তাহলে আরাফকে কি সে একটা সুযোগ দিবে? আরাফের অফিসে নাদিয়া নামের একটা মেয়ে নতুন জয়েনিং করেছে। মেয়েটা কিছুক্ষণ পরপর কিছু একটা বাহানা দিয়ে আরাফের কেবিনে বারবার আসছে। আরাফ প্রচণ্ড বিরক্ত হচ্ছে। তার উপর তিন্নিকে বারবার কল করছে, কিন্তু সে রিসিভ করছে না। বিকেলে আরাফ বাসায় গিয়ে দেখে তিনি রুমে নেই। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ। আরাফ দরজা ধাক্কা দিতে ধাক্কা লাগলো। তিনি দরজা খোলো। হঠাৎ আরাফের এমন ডাকে তিনি কিছুটা চমকে উঠল। এই লোকটার জন্য বাথরুমে গিয়েও তার শান্তি নাই। আরাফের এমন চেঁচামেচিতে তিনি খেয়াল করেনি বাথরুমের ফ্লোর অনেক পিচ্ছিল হয়ে আছে। তিনি ফ্রেশ হয়ে এগিয়ে গিয়ে দরজা খুলতে যাবে, তখনই ধপাস করে ফ্লোরে পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথায় চিৎকার করে উঠল। কি হয়েছে? তিনি বলল, দেখেন না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। কিভাবে দেখবো? দরজা বন্ধ তো। দরজাটা খুলে আমি দেখছি। খুলবো কিভাবে? আমি নড়তে পারছি না। আচ্ছা, দেখি কি করা যায়। আপনি কিছু করতে হবে না, আমি ওঠার চেষ্টা করছি বলে তিনি কষ্টে দরজাটা খুলল। দরজা খুলতে আরাফ তাকে কোলে নিয়ে বিছানায় আধশোয়া করে পিছনে একটা বালিশ দিয়ে বসিয়ে দিল। তিনি পায়ে হাত দিয়ে দেখতে দেখতে বলল, কোন পায়ে ব্যথা পেয়েছ? তিনি তার কথার কোনো উত্তর না দিয়ে বলল, আনহাকে ডাকেন। কেন? চোখে দেখেন না আমার পরনের ড্রেসটা ভিজে গেছে, আমি ড্রেস চেঞ্জ করব। আমি থাকতে আনহাকে ডাকবো কেন? আমি তোমার ড্রেস চেঞ্জ করব, এটা আমার অধিকার। আমি তোমার একমাত্র আদর্শ স্বামী। তিনি আরাফের দিকে এমনভাবে তাকালো মনে হচ্ছে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তিনি আরাফকে কিছু না বলে নিজেই চেঁচিয়ে আনহাকে ডাকতে লাগলো, আনহা, এই আনহা। আরাফ রুমে ডাকলে আনহা তাদের রুমে আসে না। নতুন বিয়ে হয়েছে, তাদেরও তো নিজেদের মতো সময় কাটানোর একটা ব্যাপার আছে। আনহা রুমে এসে বলল, কি হয়েছে ভাবি, ডাকছো কেন? আমাকে একটু হেল্প করো, আমি ড্রেস চেঞ্জ করব। আনহা, তুই তো রুমে যা, আমি ওর হেল্প করব। আনহা, তুমি যাবে না। আনহা, তোকে যেতে বলেছি, ও যাবে না। আমি বলছি ও যাবে। তুই বুঝতে পারছেন না আমি ড্রেস চেঞ্জ করব? আমি থাকতে আনহা কেন করবে? আমি তোমার হেল্প করব। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। এটা আমি সবসময় করি। আনহা একবার 3 দিন মুখের দিকে তাকাচ্ছে, একবার আরাফের মুখের দিকে। তাদের ঝগড়া করতে দেখে আনহা বলল, তোমরা ঝগড়া করো, আমি বরং চলে যাই। আনহা চলে যেতেই আরাফ আলমারি থেকে একটা ড্রেস এনে তিন্নিকে বলল, এটা পরবে? তিন্নির প্রচণ্ড রাগ হচ্ছে। রাগে গজগজ করে বলল, আপনার কি নিম্নতম লজ্জাবোধ বলতে কিছু নেই? আনার সামনে বলছেন আমাকে ড্রেস চেঞ্জ করবেন? ছি, এখন আনার সামনে যাব কি করে? এখানে লজ্জা কি আছে? আমি তোমার স্বামী, আর বিয়ের পর লজ্জা শরম সব চলে যাবে, তুমি জানো না? এত লজ্জা নিয়ে থাকলে দুজনের কাছাকাছি আসবো কি করে? আমাদের বাচ্চা কাচ্চা হবে কিভাবে? আমার বাবার বুঝি নাতি দেখার ইচ্ছা করে না? তিনি হা করে মাথা তুলে আরাফের দিকে তাকিয়ে আছে। এখানে বাচ্চা কাচ্চার কথা কোথা থেকে আসলো? তিনি আরাফকে চোখ রাঙিয়ে বলল, একদম আজে বাজে কথা বলবেন না। আপনি রুম থেকে বেরিয়ে যান, আমি নিজেই চেঞ্জ করে নেব। আমি যাব না। ঠিক আছে, যা দরকার নেই। আমি ভেজা শরীর নিয়ে এভাবে বসে থাকব। রাত প্রায় 9টা বাজে। আরাফ তিন্নির পায়ে আলতো করে মলম দিয়ে মালিশ করে দিচ্ছে। পায়ে ব্যথায় তিন্নিও পেলেও আরাফ যেন তীব্রতার সাথে তার ব্যথার অনুভব করছে। আর তিনি আরাফের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে। সত্যি আরাফ তাকে এতটা ভালোবাসে নাকি আবারও কোনো অবিশ্বাসে কড়া নাড়া দিয়ে আরাফ তার আত্মসম্মানকে দুমড়ে মুচড়ে দিবে? আরাফকে বিশ্বাস করতেও তার অনেক ভয় হয়। আরাফ তার পায়ে মালিশ করে দিয়ে বলল, ব্যথা কি কমেছে? আমি আহামরি কোনো ব্যথা পাইনি।
এতটা রিয়্যাক্ট করার মতো প্রয়োজন নেই। রিয়্যাক্ট করলাম কই? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, না আমি নিজেই খেতে পারবো। আরাফ বিছানা ছেড়ে উঠে তিন্নির দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, যেতে পারবা? তিনি বিছানা থেকে নেমে হাঁটার জন্য পা বাড়াতেই পায়ে প্রচণ্ড ব্যথা পেল। নিজেকে সামলাতে না পেরে আরাফের কাঁধে জড়িয়ে ধরল। আরাফ মুচকে এসে এক হাত দিয়ে তার কোমরে জড়িয়ে ধরে বলল, সব কিছু আমার কাছে হাসার বাহানা তাই না? মোটেও না, আমি হাঁটার চেষ্টা করছি। তিনি মাথা নিচু করে আরাফের থেকে কিছুটা দূরে সরে চাইল। আরাফ তার দুহাত দিয়ে তিন্নির কোমরে জড়িয়ে ধরে তাকে আরও কাছে টেনে নিল। আরাফ তাকে এতটা কাছে টেনে নিয়েছে, আরাফের গরম নিঃশ্বাস তিন্নির মুখে এসে পড়ছে। আরাফের নিঃশ্বাস এসে তার মুখে পড়তে সে শিউরে উঠে চোখ দুটো বন্ধ করে নিল। তার ঠোঁট দুটি কাঁপছে, না পারছে আরাফকে দূরে ঠেলে দিতে, না পারছে কাছে টেনে নিতে। আরাফ তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এই মায়াবী মুখটার দিকে সে যতবার তাকায় ততবার যেন তার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে তিন্নির কাঁপা কাঁপা ঠোঁট দুটি নিজের ঠোঁট আলতো করে ছুঁয়ে দিতে। কিন্তু সব ইচ্ছে তার পূরণ হয় না। তিনি তার পাশে আছে, এটাই আরাফের অনেক বড় পাওয়া। তবু কেন জানি তিন্নিকে নিজের অন্তরঙ্গের কাছে পাবার নেশাটা কাটে উঠতে পারছে না। তিন্নিকে তার সবটা জুড়ে চাই। আরাফ তার দিকে তাকিয়ে বলল, তুমি তো বলতে স্পর্শের একটা ভাষা আছে। আমার এই স্পর্শে কি তুমি ভালোবাসা খুঁজে পাও না? একবার আমার এই স্পর্শের ভাষা অনুভব করে দেখো। আমার ভালোবাসায় কোনো অবিশ্বাসের ছায়া নেই। আচ্ছা, অটুট বিশ্বাস আর তোমার জন্য হৃদয়ের উজাড় করা ভালোবাসা। তিনি চোখ দুটো খুলে আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ ক্লান্ত তার ভালোবাসা পাবার জন্য। আরাফের চোখ দেখে বোঝা যায় তিন্নির জন্য তার ভালোবাসা গভীরতা কতটা। আরাফের এই স্পর্শে শুধু পবিত্রতা অনুভব হয়। তিনি যেন হারিয়ে যাচ্ছে আরাফের ভালোবাসার গভীরতায়। ক্ষণিকের মধ্যে নিজেকে সামলে নিয়ে চোখের দৃষ্টি নিচের দিকে নামিয়ে নিল। আরাফ তার থেকে কোনো জবাব না পেয়ে হতাশ হয়ে বলল, এই খাটাসটাকে কি একটু ভালোবাসা যায় না? একটু কি কাছে টেনে নেওয়া যায় না? জানি না। আরাফ যেন তিন্নির জানি না কথার মধ্যে স্বস্তি খুঁজে পেয়েছে। এই জানি না কথার মাঝে একটা উত্তর হ্যাঁ খুঁজে গিয়ে একগাল হেসে দিল। তিনি কি বিছানায় বসে নিচে নেমে খাবার নিয়ে আসলো। তিন্নির খাওয়ার শেষে অনেক ঘুম পাচ্ছে, তাই সে আরাফকে বলল, এই যে শুনছেন, কিছু লাগবে? আমাকে একটু ধরেন, ওয়াশরুমে যাব। না, সোফায় গিয়ে বসবা? ফাজলামি পেয়েছ? প্রতিদিন একই নাটক? প্রতিদিন এক নাটক ভালো লাগে না, চুপচাপ বিছানায় শুয়ে থাকো। আমি সোফায় শুব। এখানে কিসের ফাজলামি দেখলেন আপনি? প্রতিদিন নাটক করেন আপনি। আপনার সব নাটক দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার নাটক দেখে অতিষ্ঠ হয়ে গেছো? আচ্ছা বলো, কার নাটক ভাল লাগে, আমি ডাউনলোড করে দিচ্ছি। এই, আপনি কি পাগল নাকি? আমি আপনার সাথে ঝগড়া করছি, বুঝতে পারছেন না? না বোঝার কি আছে? তুমি শুধু ঝগড়া করতেই জানো, রোম্যান্স কীভাবে করতে হয় এটা জানো না। আসো, ঝগড়া বন্ধ করে রোম্যান্স কীভাবে করতে হয় আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আরাফ দুষ্টুমি করে তিন্নির পাশে গিয়ে বসলো। তিনি চোখ রাঙিয়ে এক ধমক দিয়ে বলল, এই একদম আমার কাছে আসবেন না, আসলে একদম ঠ্যাং ভেঙে দেব। তোমার নিজেরই ঠ্যাংয়ের কী অবস্থা সেটা দেখো, আমার ঠ্যাং ভাঙবে কিভাবে? বলে আরাফ হো হো করে হেসে দিল। তিনি রেগে ফোপাতে লাগলো, কি বলবে ভেবে পাচ্ছে না। আরাফ হাসতে হাসতে তিন্নির পাশ থেকে উঠে বলল, অনেক ঝগড়া হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি। আরাফ লাইট অফ করে তিন্নির পাশে শুয়ে পড়েছে। তিন্নি আরাফের সাথে কথা না বাড়িয়ে মাঝখানে একটা বালিশ দিয়ে তার উল্টো হয়ে শুয়ে পড়ল। আরাফ মাঝখান থেকে বালিশটা নিয়ে একপাশে রেখে তিন্নির পেটে এক হাত দিয়ে তার দিকে ফেরানোর চেষ্টা করতেই তিনি আরাফের হাত জোরে একটা চিমটে দিল। চিমটা অনেক জোরে পড়তেই আরাফ তার হাত তিন্নির পেটের উপর থেকে সরিয়ে নিল। তিনি তাকে চিমটি দিয়ে এর প্রতিশোধ তো নিতেই হবে, এত সহজে তার তিন্নিকে ছেড়ে দেওয়া যাবে না। ভাবতে ভাবতে তিন্নিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার ঘাড়ে, কলায়, গালে অনেক চুমু দিয়ে বলল, চিমটি দেবার স্বাদ এবার টের পাও। সারা রাত এভাবেই জড়িয়ে ধরে রাখবো, এটাই তোমার শাস্তি। আরাফ ভালো হচ্ছে না কিন্তু, ছাড়েন আমাকে। ভালো মন্দ সবই বুঝি, চুপচাপ ঘুমাও। আপনি এভাবে জড়িয়ে ধরলে আমি ঘুমাবো কিভাবে? আমার ভালোবাসা অনুভব করতে করতে ঘুমিয়ে পড়বা। অনেকক্ষণ ছটফট করে তিনি আরাফের থেকে নিস্তার পেল না। শেষমেশ দুজনে ঘুমিয়ে পড়ল। 2 দিন পর আজ আরাফ বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। বাসায় ফিরে সোজা রুমে চলে গেছে। মনটা অনেক খারাপ করে সোফায় বসে নাদিয়ার কথা ভাবছে। নাদিয়া আরাফের অফিসে জব করে। নাদিয়া মেয়েটা আরাফ আর তিন্নির ব্যাপারে সব জানে। কিভাবে জানলো মেয়েটা? এটাই তার মাথায় আসে না। তিনি যদি নাদিয়া আর আরাফের আজকের বিষয়টা জানতে পারে তখন কি হবে? এক মুহূর্ত চিন্তা না করে আরাফকে ছেড়ে চলে যাবে। আজকের বিষয়টা কখনোই তিন্নি পর্যন্ত পৌঁছাতে দেবে না। নাদিয়া তো তিন্নিকে চেনে, যদি কখনো তিন্নির সামনে এসে পড়ে তখন কি করবে বা কি হবে ভাবতে আরাফের গলা শুকিয়ে গেছে। তিনি রুমে ঢুকে আরাফকে মাথা নিচু করে বসে থাকতে দেখে বলল, এতক্ষণ কোথায় ছিলেন? আজ আপনার ফিরতে লেট হলো যে?
তিন্নির কথা আরাফের হুঁশ ফিরতে সে স্তব্ধ হয়ে তিন্নির দিকে তাকিয়ে রইল। তিনি তাকে প্রশ্ন করছে হঠাৎ সে কীভাবে এতটা চেঞ্জ হয়ে গেল। তার মানে কি সে আরাফের কেয়ার করতে শুরু করেছে, নাকি সে কিছু ভুল শুনেছে? আরাফকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তিন্নি আবারও বলল, কি হলো, উত্তর দিচ্ছে না কেন? আরাফ কিছুটা আমতা আমতা করে বলল, একটা ফ্রেন্ডের সাথে ছিলাম। সত্যি বলছেন তো? আরাফ মাথা নিচু করে ফেলল। তিন্নির সাথে সে মিথ্যা বলতে মোটেও অভ্যস্ত না। কি বলবে ভেবে পাচ্ছে না। আজ হঠাৎ তিন্নি তাকে এতটা জোর করছে কেন বা জেরা করছে কেন? আরাফকে মাথা নিচু করে বসে থাকতে দেখে তিন্নি বলল, আচ্ছা থাক, বলতে হবে না, আপনি ফ্রেশ আসুন, আমি কফি নিয়ে আসছি। তিনি রুম থেকে বেরিয়ে গেল। আরাফের সব কিছু গুলিয়ে যাচ্ছে। তিনি সকালে তার সাথে কেমন ব্যবহার করেছে, হঠাৎ এমন কি হলো তিনি এতটা চেঞ্জ। অনেক ভাবনা চিন্তার পর আরাফ উঠে গিয়ে ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে এসে দেখে টেবিলের উপর 2 মগ কফি রাখা। তিনি কি 2 মগ কফি তার জন্য এনেছে, নাকি সে নিজেও খাবে? ভাবতে ভাবতে হাতে থাকা তোয়ালেটা বিছানার পাশে রেখে আরাফ সোফায় এসে বসে পড়ল। তিনি কোথা থেকে এসে তার পাশে বসে কফির মগ হাতে নিয়ে কফিতে একটা চুমুক দিয়ে বলল, 1 মগ কফিতে সারাদিনের ক্লান্তি নিমিশে চলে যায়। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, পা একদম ভালো হয়ে গেছে। আমি পায়ের কথা বলছি না, তোমার মাথার কথা বলছি। তোমার মাথা ঠিক আছে, নাকি পাগল টাগল হয়ে গেছো? আমি পাগল হতে যাবো কেন? পাগলের সংলাপ তো আপনি করছেন। আমার সাথে বসতে গেলে তোমার কত অ্যালার্জি দেখা যায়, তাই জিজ্ঞাসা করছি, বলে আরাফ কফিতে চুমুক দিল। তিনি তাকে কিছু বলতে যাবে তখনই আনা ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে তিন্নিকে ডাকতে লাগলো, ভাবি, নাদিয়া আপু এসেছে। নাদিয়া নামটা শোনার সাথে সাথে আরাফ থমকে গেল। তিনি দিকে তাকে বলল, নাদিয়া কি? জানি না, হয়তো আমার কোনো ক্লায়েন্ট হবে। তিনি বসা থেকে উঠে দরজার কাছে যেতেই আরাফ উঠে গিয়ে তিন্নির হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? কি আশ্চর্য, আপনি তো এখনই শুনলেন একটা মেয়ে আমার সাথে দেখা করতে এসেছে। কোথাও যেতে হবে না, তুমি বসো, আমি আসছি। আপনি বলবেন আমি বসে পড়ব? হাত ছাড়েন, বললাম না কোথাও যেতে হবে না। আরাফ তিন্নিকে ধমক দিয়ে টেনে রুমের ভিতরে নিয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে বাইরে গিয়ে দরজা লক করে দিল। ভেতর থেকে তিন্নি দরজা ধাক্কা দিতে বলল, আরাফ দরজা খোলেন, কাজটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। আরাফ তিন্নির কথায় তোয়াক্কা না করে নিচে নেমে গেল। আগে দেখতে হবে না কোন নাদিয়া। ড্রয়িং রুমে গিয়ে দেখে তার অফিসের স্টাফ নাদিয়া বসে আছে। তাকে দেখে তার মাথাটা একটা চক্কর দিয়ে উঠল। মেয়েটা এখানে কেন এসেছে? আরাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই মেয়ে, তুমি এখানে কেন এসেছো? আমি তিন্নির সাথে দেখা করতে এসেছি। কেন? ওর সাথে আমার কথা আছে। কোনো কথা নেই, বের হও আমার বাড়ি থেকে, না হয় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হবো। নাদিয়ার সাথে আরাফের ব্যবহার থেকে আনহা তাকে বলল, ভাইয়া এটা কোন ধরনের ব্যবহার? ভাবি যদি জানতে পারি তোমার খবর আছে। কিসের খবর আছে? এসব কুটনিদের সাথে এমন ব্যবহারই করতে হয়, না হয় কুটনিগুলো দিশাহারা হয়ে থাকে আমাদের মতো নিরীহ মানুষদের সংসার ভাঙার জন্য। ভাই চুপ কর, নাদিয়া আপু সংসার ভাঙতে আসেনি, আমাদের বাসায় মেহমান। কিসের মেহমান? আজ তো একটা কুটনি। আনহা আরাফকে শান্ত করার চেষ্টা করে। আরাফ কিছুতেই শান্ত হচ্ছে না। নাদিয়ার কাছে এসে তার হাত ধরে টেনিয়ে দরজার কাছে নিয়ে বলল, এই মেয়ে, এখনই বেরো আমার বাড়ি থেকে। আনা তিনিকে ডাকো তো। আনার দিকে তাকিয়ে আজ তিন্নির জন্য আরাফ তাকে এত অপমান করছে। তিনি কোথায় গিয়ে বসে আছে। প্রচণ্ড রাগ হচ্ছে নাদিয়ার। তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে বলল, ডাকতে হবে না, আমি এসে গেছি। আরাফের হাত ছাড়েন। তিন্নিকে দেখে আরাফ থতমত খেয়ে নাদিয়ার হাত ছেড়ে দিয়ে তিন্নির কাছে এসে কিছুটা অবাক হয়ে বলল, তুমি এখানে কিভাবে এলে? তোমাকে তো রুমে লক করে এসেছি। তো কি হয়েছে, বাসে কি মানুষ অভাব আছে নাকি? বাবা রুমের দরজা খুলে দিয়েছে বলেই তিনি নাদিয়ার দিকে তাকালো। নাদিয়ার দিকে তাকিয়ে ওর কাছে যেতে লাগলো আরাফ। তিন্নির হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? রুমে আসো, তোমার সাথে কথা আছে। আপনি যান, ওর সাথে আমার কিছু কথা আছে। আমি আপনার সাথে পরে কথা বলছি। আরাফ তিন্নির হাত ধরে টেনে নিয়ে যেতে বলল, এই মেয়ের সাথে তোমার কোনো কথা নেই, তুমি আমার সাথে এক্ষুনি রুমে যাবে। আশ্চর্য, আপনি এমন রিয়েক্ট কেন করছেন? এটা কোন ধরনের অভদ্রতা আরাফ? আমার বেস্ট ফ্রেন্ড এসছে আমার সাথে দেখা করার জন্য, আপনি আমাকে রুমে টেনে নিয়ে যাচ্ছেন কেন? আরাফ থেমে গিয়ে তিন্নির হাত ছেড়ে দিয়ে বিষম নিয়ে বলল, তুমি তো বলেছিলে ও তোমার কোনো ক্লায়েন্ট হবে, এখন বেস্ট ফ্রেন্ড বলছো? আপনি কি রিয়াক্ট করেন সেটা দেখার জন্য ইচ্ছা করে বলেছি। আপনি কি ভেবেছেন ও আপনার অফিসের সাধারণ একজন স্টাফ? না, ওকে আমি বলেছিলাম আপনার কোম্পানিতে জব নিতে। আরাফ স্তব্ধ হয়ে তিন্নির দিকে তাকিয়ে রইল। তিনি তার সাথে কেন এমন করলো? আরাফ অবাক হয়ে বলল, কেন তিন্নি? তার আগে আপনি বলেন, আজ ওকে চেয়ারম্যান অফিস থেকে অপমান করে বের করে দিয়েছেন। আরাফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিনি কি যদি সে সত্যিটা বলে তিনি তাকে বিশ্বাস করবে? কখনই করবে না। তার উপর নাদিয়াকে কতবার সবার সামনে কুটনিও বলে ফেলেছে, এখন তো সে তাকে কিছুতেই বিশ্বাস করবে না। নাদিয়া কুটনিটা এখন উল্টাপাল্টা যা বলবে তিনি তার সব কথাই বিশ্বাস করবে। কি করবে এখন সে? তিনি আরাফের দিকে তাকিয়ে ভাবছে, সে সত্যিটা বলতে এত ভয় পাচ্ছে কেন? নাদিয়া তিন্নির কাছে এগিয়ে এসে বলল, কি হলো জিজ্ঞাসা কর। আরাফ আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন?
আমার যা ভালো মনে হয়েছে তাই করেছি। আপনার কি এখনও মনে হচ্ছে একটা মেয়েকে চড় মেরে তাকে অপমান করে কাজটা আপনি ঠিক করেছেন? জানি না কেন ওর সাথে এমন করলেন। আমি যদি সত্যিটা বলি তুমি কখনো আমাকে বিশ্বাস করবে না। জানি তুমি আমাকে ভুল বুঝবে, তা বলতে ইচ্ছুক না। তিনি একটা কথা বলতে চাই, আমি একবার ভুল করেছিলাম, একই ভুল বারবার করতে চাই না। ভুল থেকে মানুষ অনেক কিছু শেখে, আমিও শিখেছি। তোমাকে হারানোর বেদনা আমাকে শিখিয়েছে যাকে ভালোবাসো তার প্রতি অটুট বিশ্বাস নিয়ে হৃদয় উজাড় করে ভালোবাসো। আমি সক্ষম হয়েছি কিনা জানি না, তবে এতটুকু বলবো, সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কথাগুলো বলে আরাফ এক সেকেন্ডও দাঁড়ালো না, সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। চোখ দুটো ছলছল হয়ে আসছে তার, পেছনে ফিরে তাকানোর শক্তি নেই। হয়তো তিন্নি আর তার সম্পর্কের ইতি টানবে আজ, হয়তোবা তিন্নি আবারও তাকে ঘৃণা করতে শুরু করবে। তাকে কি হতে চলেছে এখন আরাফ নিজেও জানে না। কথাগুলো ভাবতে ভাবতে ছাদে চলে গেছে। অন্ধকার রাতে আজ চাঁদের ঝলমল আলো নেই। এই অন্ধকার রাতের মতো কি আরাফের জীবনটাও অন্ধকারে তলিয়ে যাবে? হয়তো, কারণ তিন্নিকে ছাড়া নিজেকে ভাবতেই তার দম বন্ধ হয়ে আসে। আরাফ চলে যেতেই তিন্নি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছে আরাফ অনেক কষ্ট পাচ্ছে, সাথে তিন্নিও। নাদিয়া তিন্নির হাত ধরে টেনে নিয়ে সোফায় বসিয়ে বলল, তোর জামাই আর তুই তো বলবি না বসার জন্য, থাক আমি নিজে বসে পড়ি। সরি আরাফের পক্ষ থেকে, আসলে বৌভাতের অনুষ্ঠানে তোকে খেয়াল করিনি, তাই এরকম আচরণ করেছে। হয়েছে, স্বামীরা তো গুণগান করতে হবে না। অবশ্যই এতে ভাইয়ের কি দোষ? সব দোষ তো তোর। তোর কারণে ভাই আজকে আমাকে চড় মেরেছে। তোর কারণে যা হয়েছে তুই আমাকে সরি বলবি। তোকে সরি বলতে হবে? আমার জন্য এতটুকু রাগ করতে পারবি না তুই? আচ্ছা যা, বলতে হবে না। এবার আসল কথা আসি। আনা কিছুক্ষণ তাদের কথাবার্তা শুনে তাদের মাঝে বসে বলল, কিসের কথা? তোমরা দুজনে আমাকে ফেলে কি গোলমাল পাকিয়ে ফেলেছে বলো তো? আনার বলো না, ফাজিলটা আমাকে আমার ভাইয়ের সামনে ভিলেন বানিয়ে দিয়েছে। ভাই যদি সত্যিটা জানতে পারে আমি ওনার সামনে কিভাবে যাব? আগে বলো কি হয়েছে? বেচারি তিন্নি শর্তে হেরে গেছে আর আমি জিতে গেছি। যদি একটা থাপ্পড় খেয়েছি তাতে কোনো সমস্যা না। আরে তিনি যেন আমার অনেক কষ্ট হচ্ছে, তার পরিকল্পনা সফল হয়নি। হয়েছে, আপনাকে আমার কষ্ট উপলব্ধি করতে হবে না। এখন অফিসে কি হয়েছে দয়া করে বলবেন, নাকি এখনও বলবেন না? শর্তের কথা শুনে আনহা অনেক আগ্রহী হয়ে আছে কি হয়েছে শোনার জন্য। তিনি চোখ গরম করে তাকাতে না দিয়ে বলল, আরে বলছি তো, এমন করছিস কেন? আপু রহস্য নিয়ে ঘুরে পেঁচে না বলি শ্বশুরি বলো তাড়াতাড়ি, আমার তর্স হয়েছে না। তাহলে বলিয়ে ফেলি। আরব ভাই আর তিনির মধ্যে কি হয়েছিল সেটা শুধু আমি আর নীলিমা জানতাম। বৌভাতের অনুষ্ঠানে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে আরব ভাইয়ের কাণ্ড। সেদিন ভাইয়া তার হাত এক মুহূর্তের জন্য ছাড়িনি। এটা তো বুঝতে পারছিলাম ভাইয়া তাকে অনেক ভালোবাসে। তো আমি তিন্নিকে বোঝাতে চাইলাম ভাইয়াকে একটা সুযোগ দেওয়ার দরকার, কিন্তু ফাজিল মেয়ে নারাজ। কথায় কথায় তিন্নি বলে ফেলল, তুই দেখিস না মাত্র 7 দিনের মধ্যে উনি আবার আমার আত্মসম্মানকে দুমড়ে মুচড়ে দিয়ে নিজের ভেতরের থাকা রূপটাকে দেখিয়ে দেবে। এমনটা নাও হতে পারে তিন্নি, আমি দেখেছি ভাইয়া তোকে কতটা ভালোবাসে। যদি এমনটা হয়, আচ্ছা বল আমি কীভাবে প্রমাণ করতে পারি 7 দিন পর তুই নিজের সম্পর্কটাকে মেনে নিবি? তখন তিন্নি বলল, ভাইয়ের অফিসে একটা জব নিলাম। বললো ভাইয়ের আশেপাশে সারাক্ষণ ঘোরাঘুরি করলাম। বউ পাগল ব্যাটার আশেপাশে ঘোরাঘুরি করতে করতে ব্যাটার এগিয়ে ফায়ার হয়ে বলল, এই মেয়ে, তোমায় কতবার বলবো আমার আশেপাশে ঘোরাঘুরি করবে না? কাজ করতে এসছো, কাজ শেষ করে চলে যাও। প্রথমে তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম, পরক্ষণে তিন্নির কথা ভেবে নিজেকে সামনে নিয়ে তার শেখানো কথাগুলোই বললাম। স্যার ঘোরাঘুরি করলে সমস্যা কি? আমি বিবাহিত, আমার ঘরে বউ আছে। আপনার বউ তো আপনার সাথে কথাই বলে না। ফারহান নামের একটা ছেলের সাথে রিলেশন আছে, যার সাথে আপনাদের বিয়ের আগে ওর বিয়ে ঠিক হয়েছিল। ওই মেয়ের সম্পর্কে আর কিছু বলার আগে ভাইয়া কষিয়ে আমার গালে একটা চর বসিয়ে দিলেন। তাকে দেখি উনি প্রচণ্ড রেগে আছে, পারলে আরও কয়েকটা চর বসিয়ে দিত। উনি রেগে আমাকে বলল, আমার বউয়ের সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ও কেমন মেয়ে? ওকে পেয়ে আমি ধন্য, পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষদের মধ্যে একজন। ও চরিত্র এতটাই নিখুঁত, মাঝে মাঝে আমি নিজেকে ওর যোগ্য মনে করি না। তুমি ওর সম্পর্কে এত বাজে কথা বলার সাহস পেলে কোথায়? এক্ষুনি বেরিয়ে যাও অফিস থেকে, না হয় থাপড়ায় সব দাঁত ফেলে দেবো। বেয়াদব মেয়ে। আপনি তো বলেছিলেন ও একটা দুশ্চরিত্রের মেয়ে, আপনার থেকে শুনে আমি বলেছি। আপনি আমাকে চর মেরেছেন তাই না? এখন দেখবেন আপনার বউয়ের কাছে আপনার নামে কিভাবে প্যাঁচে লাগাই। আমাকে চর মারার শাস্তি তো পেতেই হবে। আপনাদের সম্পর্ক যদি আমি তুরিতে শেষ না করেছি তাহলে আমার নাম না দিয়ে না। কথাগুলো বলে আমি ওনার অফিস থেকে বেরিয়ে গেছি। উনি ভয় রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল। এটা ভেবে আমি যদি তিন্নির কাছে ওর নামে উল্টাপাল্টা প্যাচ লাগাই, তিন্নি ওকে ছেড়ে চলে যাবে। উনি আমার সম্পর্কে সব তথ্য বের করার চেষ্টা করতে করতে বাসে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। আমি যখন তোমাদের বাসে আসছি তোমাকে দেখে মনে হয় ভয়ে ভাইয়ের পুরো কলিজায় পানি শুকিয়ে গেছে বলেই নাদিয়া হো হো করে হেসে দিল। আনহা তিন্নির সামনে সাহাটুকের বসে তার দুহাত ধরে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল,
ভাবি, এবার কি আমার ভাইটাকে ক্ষমা করা যায়? আমি জানি ভাই অনেক কষ্ট পাচ্ছে। তিন্নির চোখ দুটো ছলছল হয়ে আসছে। সে আজ আবারও শর্তে হেরে গেছে আরাফের প্রতি তার ঘৃণা, জিতে গেছে তিন্নির জন্য আরাফের হৃদয় উজাড় করা ভালোবাসা। এত ঘৃণা, অবহেলা, অবকার পরেও আরাফ তাকে এতটা ভালোবাসে ভাবতে তিন্নি স্বস্তির নিঃশ্বাস নিল যে আরাফ মুহূর্তের মধ্যে তার আত্মসম্মানকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল। আর সে আরাফ তার আত্মসম্মানে একটা আঁচ লাগতে দেয় না, তার সম্পর্কে একটা বাজে মন্তব্য শোনার জন্য প্রস্তুত না। আরফের মতো একজন জীবনসাথী থাকতে তার আর কি চাই বা চাওয়ার থাকতে পারে। তিনি চোখ দুটো বন্ধ করে আনাকে বলল, এত সহজে কি ক্ষমা করা যায়? ভাবি প্লিজ, এই তুই কি মানুষ নাকি অন্য কিছু? এত কিছুর পরেও বলছিস ক্ষমা করা যায় না? আমি কখন বললাম ক্ষমা করিনি? কথাটা বলি তিনি নাদিয়ার দিকে তাকিয়ে আছে। তিনি চোখে নোনা জল টলমল করছে। এই নোনা জল কষ্টের না, পরম সুখের। নিজের ভালোবাসার মানুষকে আজ আপন করে নিতে পারবে অটুট বিশ্বাস আর ভালোবাসার সাথে। সেই সুখে কাঁদছে তিনি। আনা তাকে কাঁদতে দেখে বলল, ভাবি তুমি কাঁদছো কেন? কিছু কান্না মনের সুখ আর আত্মতৃপ্ত থেকে আসে আনা। নাদিয়া তিনি দিকে তাকিয়ে ভ্রু নাচে বলল, তোর মনে তো সুখের রঙ লেগেছে, আর আমি যে এত কষ্ট করলাম বিনিময়ে আমি কি পেলাম? কি চাই তোর? তোর জামাই আমাকে কতবার কুটনি রেখেছে, তার জন্য তুই আমার হয়ে প্রতিশোধ নিবি, বুঝলি? তোর জামাইকে বলবি আমাকে বাসায় গিয়ে সরি বলতে, সম্মানের সাথে খুব সুন্দর আয়োজন করে তোদের বাসায় আমাকে নিমন্ত্রণ করে খাওয়াতে। না হলে তোরা কখনো সুখী হবি না, এটা আমার অভিশাপ। ভাবি খাবারের আয়োজন করো তো, আপুকে এখনই নিমন্ত্রণ করে খাইয়ে দিই। আমি চাই না ভাইয়া ভাবি সংসারে আবার আগের মতো মিটে যাক। আনার কথা শুনে তিনি আর নাদিয়া দুজনেই হেসে দিল। নাদিয়া হাসতে হাসতে বলল, আরে বাবা আমি দুষ্টমি করেছি, আচ্ছা আজকে আসি, রাতের খাবারটা খেয়ে যা। না না, যখন তোর জামাই আমাকে সরি বলবে তখন খাবো। আমি তো লোকে ডেকে নিয়ে আসি, এখন না, আগে কিছুক্ষণ ভাইয়াকে জ্বালিয়ে নে তারপর। বলি নাদিয়া চোখ টিপ মেরে হেসে দিল। আনহা তার তিন্নি থেকে বিদায় নিয়ে চলে গেল। নাদিয়া তিনি সে কখন থেকে আরাফের অপেক্ষা করছে, কিন্তু তার আসার কোনো নামই নেই। ছাদে বসে এতক্ষণ কি করছে সে? তিনির কি এই মুহূর্তে ছাদে যাওয়া ঠিক হবে? ভাবতে ভাবতেই ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। রাত প্রায় 1টা বাজে। আরাফ এখনো ছাদে বসে আছে। আনা অনেকবার ডেকে গেছে রাতের খাবার খাওয়ার জন্য, আরও যায়নি। বসে বসে ভাবছে তিনি কি এখনো আছে নাকি তাকে ছেড়ে চলে গেছে। হয়তো চলে গেছে। এত কিছুর পর তিন্নি এখানে থাকবে এটা আশা করাও তার বোকামি। তিন্নিকে ছাড়া কিভাবে থাকবে সে? ভাবতে চোখ দুটো ছলছল হয়ে আসছে। আরাফ দুহাত দিয়ে তার চোখের জল মুছতে লাগলো। পেছন থেকে তিন্নি বলে উঠল, সারাতকে এখানে বসে কাঁদবেন নাকি রুমে যাবেন? আরাফ পেছনে ফিরে তিন্নিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তিন্নি এখনো এই বাড়িতে আছে, এটা কিভাবে সম্ভব? আরাফকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তিন্নি মনে মনে ভাবছে, এত সহজে আত্মসমর্পণ করা কি ঠিক হবে? অবশ্য ওনাকে একটু জ্বালালেও ব্যাপারটা মন্দ হয় না। তিনি ভ্রু দুটি নাচে আবারও বলল, কি ভাবছেন? এখনো যায়নি কেন? কয়েকদিন অপেক্ষা করেন, আগে ডিস্টার্ব হোক, তারপর চলে যাব। কি ভেবেছ তুমি ডিভোর্স চাইলে আমি দিয়ে দেব? কখনোই দেব না। তুমি যত ধরে যাও না কেন সারা জীবন আমার স্ত্রী হয়েই থাকবে। যখন এটা তখন দেখা যাবে। আজ অনেক রাত হয়ে গেছে, তাই আর যেতে পারিনি। কাল সকালে ঘুম থেকে উঠে চলে যাব। তিনি কথাটা বলতেই আরাফ তার কাছে এসে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, তিনি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি জানি না নাদিয়া কুটনিটা তোমাকে কি বলেছে, আমি শুধু এতটুকু জানি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। আজ আরাফের প্রতি স্পর্শের ভাষা তিন্নিকে বলে দিচ্ছে সে কতটা অনুতপ্ত তিন্নির ভালোবাসা পাবার জন্য, আর সে বড্ড ক্লান্ত হয়ে আছে। আরাফের বুকে মাথা রাখতে তিনি অনুভব করতে পারছে তার হৃদয়ের প্রতিটা স্পন্দন যেন বলে দিচ্ছে তিনিকে সে কতটা ভালোবাসে। অনিচ্ছা সত্ত্বেও নিজেকে আরাফের কাছ থেকে ছাড়িয়ে নিল তিন্নি। কিছুটা দূরত্ব বজায় রেখে অন্যদিকে তাকিয়ে বলল, আপনার প্রতিটা স্পর্শে আমার দম বন্ধ হয়ে আসে। আরাফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজ তার কাছে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। এতদিনে তিন্নির মনে তার জন্য একটু বিশ্বাস অর্জন করতে পারল না। আরাফকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে তিন্নিরও কষ্ট হচ্ছে, সাথে প্রচণ্ড হাসিও পাচ্ছে তার। তিনি নিজের হাসিটাকে থামিয়ে রেখে বলল, অনেকে ভেবে দেখলাম আপনার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি অনুতপ্ত তিন্নি। কিসের জন্য নাদিয়াকে কুটনি রেখেছেন সেই জন্য? না, আমার ভুলের জন্য। ও, আমি ভাবছি নাদিয়াকে কুটনি রেখেছেন তার জন্য হয়তো। ওকে আমাদের মাঝে টানছো কেন? ওকে কি বলেছি সেটা দিয়ে কি করবে? সেটা তো নাদিয়া তখন সন্ধ্যায় এসে বলে গেল। আপনি আমার সম্পর্কে একটা বাজে মন্তব্য শুনতে পারেন না? আমাকে অনেক ভালোবাসেন, আমার নাকি আপনাকে ক্ষমা দেওয়া উচিত, আর কত কি। তখন ভাবলাম আপনাকে ভালোবেসে আপনার বুকে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দিব, কিন্তু না,
আপনারা সে কখন থেকে নাদিয়াকে কত কিছু বলে যাচ্ছেন। পরক্ষণে ভাবলাম যে মেয়েটা আমাকে আপনাকে সাপোর্ট করতে এসছে তাকে আপনি বারবার কুটনি বলে ডেকে যাচ্ছেন, তাহলে আপনার সাথে সংসার করা আমার পক্ষে কীভাবে সম্ভব হবে? নাদিয়া আমাদের মাঝে না টানলে তো হচ্ছে না। আগে আপনি ওকে বাসায় গিয়ে সরি বলে আসবেন, তারপর না হয় আমাদের সংসারটা ভালোবাসাময় করে তুলব। কি বলেন? ওকে বাসায় গিয়ে সরি বলে আসবেন তো, নাকি আমি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব? বলে তিনি মিটমিট হাসতে লাগলো। আরাফ আবুলের মতো দাঁড়িয়ে আছে। তিনি কি বলল কিছুই বুঝতে পারল না। নাদিয়া তো আরাফকে অফিসে বলে এসেছে সে তিন্নির কাছে তার নামে অনেক কিছু ভুলভাল বলবে, তাদের সংসার নাকি তুরিতেই ভেঙে দিবে। তাহলে নাদিয়া তার সাপোর্ট করেছে, এটা কিভাবে সম্ভব হবে? অবশ্য আরাফকে সাপোর্ট করার মতো সে এমন কিছু করেনি, বরং নাদিয়াকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। কিন্তু নাদিয়া তাকে সাপোর্ট করবে কেন? নাকি আরাফ কিছু ভুল শুনল? কিছু মাথায় ঢুকছে না। আরাফকে চুপ থাকতে দেখে তিন্নি আবারও বলল, কিছু বলছেন না যে? নাদিয়া আমাকে সাপোর্ট করবে কেন সেটা পরে বলবো, আগে বলেন ওর বাসায় গিয়ে ওকে সরি বলে আসবেন তো? ও বলেছে ওকে সরি না বললে নাকি আমরা সুখী হব না? তোমাকে পাবার জন্য 100 বার বলবো, 1000 বার বলবো, যদি ক্ষমা না করে প্রয়োজনে ওকে আমাদের বাসায় কিডন্যাপ করে নিয়ে আসবো, এটা কোনো ব্যাপারই না। আরাফের কথা শুনে তিন্নি হো হো করে হেসে দিল। আরাফ ছলছল চোখে তাকিয়ে বলল, ভালোবাসা আমায়? তিনি আরাফের কাছে এসে দুপায়ের উপর ভর করে তিন্নির দুহাত দিয়ে তার গাল জড়িয়ে ধরল। নিজের অজান্তে আরাফের হাত দুটি তিন্নি কোমরে চলে গেল। আরাফ তিন্নির চোখে চোখ রেখে তাকিয়ে আছে। এই চোখে আরাফের জন্য স্পষ্ট ভালোবাসা দেখতে পাচ্ছে। আরাফের কাছে এতটা আশায় তিন্নির হৃদয়ের স্পন্দনগুলো খুব জোরে ধকধক করছে, সাথে তার ঠোঁট দুটিও কাঁপছে। আরাফ মুচকে আলতো করে নিজের ঠোঁট দুটি তিন্নির ঠোঁটে ছুঁয়ে দিল। সাথে সাথে তিন্নির চোখ দুটি বন্ধ করে আরাফের বুকে মাথা রেখে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আরাফ তাকে বাহু ডোরে জড়িয়ে ধরে বলল, একবার নিজের মুখে বলো না আমাকে ভালোবাসো। ভালোবাসি। সে কখন থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে আপনার ভালোবাসার মানুষটার পা ব্যথা হয়ে গেছে। আরাফ তিন্নিকে তার বাহুডোর থেকে ছেড়ে দিয়ে তিন্নি 2 বাহু ধরে বুড়ো কুচকে বলল, এতক্ষণ বলনি কেন? এত কথা না বলে আমাকে কোলে নিয়ে রুমে চলেন, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আরাফ বলল, সবকিছু আমার কাছে আসার বায়না, তাই না? নিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তিনি রেগে চলে যেতে লাগলো। আরাফ তার হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে এনে কোলে তুলে নিয়ে বলল, আমার মতো একটা আদর্শ স্বামী থাকতে আমার বউ হেঁটে যাবে, এটা কখনো সম্ভব? তিনি আরাফের বুকে আলতো করে একটা ঘুষি দিয়ে রাগি চোখে বলল, নামান আমাকে একেবারে রুমে গিয়ে। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন ভিডিও পেলে আপনারা সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।